এপিসোডের প্রথমে দেখানো হয়েছে জিনির উৎপত্তি ও কাহিনী নিয়ে, যেখানে জিনি নিজের পরিচয় দিয়ে এটা বলেছে জিনিকে বানানো হয়েছে বৃহস্পতিবার দিনে। ওভারওয়ালা জিনিদের শক্তি ও সামর্থ্য দিয়েছিল। ওই শক্তি ও সামর্থ্যের জন্য জিনিদের মনে অহংকার বাসা বাঁধতে থাকলো। অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সৃষ্টিকর্তার জায়গা নেওয়ার চেষ্টা করে। এর জন্য ভগবান উপর থেকে ফারিস্তা পাঠায়। তারপরেই ফারিস্তা এবং জিনিদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের সৃষ্টি হয়, যা পুরো ৩০০ বছর ধরে চলেছে। এই যুদ্ধে প্রায় সমস্ত জিনি ধ্বংস হয়ে যায়, কয়েকজন জিনিকে ছাড়া, কারণ তারা চিরাগে লুকিয়ে পড়েছিল। তারপর জিনিদের ধ্বংস করে দেওয়ার পর পরের দিন শুক্রবারে উপরওয়ালা জিনিদের জন্য এক নতুন কিছু গড়ে তোলে। মাটি দিয়ে বানানো মানুষের আবির্ভাব করে, আর যে সব জিনি বেঁচে আছে তারা উপরওয়ালা তৈরি মানুষের কাছে মাথা নত করার দাবি জানায়। সব ফারিস্তা ও বেঁচে যাওয়া জিনিরা মানুষের সামনে মাথা নত করে, কিন্তু একজন জিনি মানুষের সামনে মাথা নত করতে মানা করে দেয়। সে একজন নতুন কারিশমার জিন, এক মাটির তৈরি মানুষের কাছে নিজের মাথা নত করতে চায় না। তাই উপরওয়ালা রাগের কারণে স্বর্গ থেকে নিচে ছুড়ে দেয়। জিনি তখন জাহান্নামে চলে আসে। এখন আমরা আলাপ করছি কায়ং এর সাথে। মেয়েটি তার দাদির সাথে থাকে, কারণ ওর মা ওকে ছোটবেলায় ছেড়ে দেয়। তখন থেকে দাদি মেয়েটির খেয়াল রাখে। দাদির ভালোবাসায় কায়ং মজবুত, ঠান্ডা ও ভাবনাহীন হয়ে ওঠে। ২০ বছর পরে কোরিয়া থেকে দুবাই যায় মায়ের সাথে দেখা করার জন্য। ও প্রতি বছর একই জায়গা, একই টেবিলে বসে থাকে ১০ বছর ধরে তার মাকে দেখার জন্য। মেয়েটির মা তার ব্যাগের দিকে তাকালে মেয়েটি জানায়, তোমার টাকা খরচ করি না, আমি অনেক কাজ করি। তোমার পাঠানো সব টাকা আমার দাদি মাটির তলায় গর্ত করে পুঁতে দিয়েছে এবং তার উপর লঙ্কার গাছ চাষ করা হয়েছে। কায়ং তার মাকে একটা কথা জানাতে এসেছিল, তার মায়ের টাকা এবং মিথ্যা ভালোবাসার দরকার নেই। সে তার মাকে জানিয়ে দেয় তার মা যেন তার দাদিকে কোনোদিনও না কাঁদায়, তাহলে তাকে ছেড়ে কথা বলবে না। এই কথা বলে চলে যায়। পরের দিন কায়ং একটা ট্যুরে যায়, যেখানে গিয়ে কায়ং তার সব থেকে ভালো বান্ধবী মিনজিকে টেক্সট করছিল। যেতে যেতে হঠাৎ তার পা কোনো জিনিসের সাথে টোকা লাগে। সেটি একটি বালির নিচে চাপা থাকা পুরানো চিরাগ ছিল। রাগের মাথায় কায়ং ওই চিরাগটিকে জোরে জোরে নাড়াতে থাকে। তার মনে জমে থাকা রাগ, দুঃখ সবকিছু ওই জিনিসটার উপরে দেখায়। কিন্তু তখনই কিছু আশ্চর্য হয়। ওই প্রদীপটি চকচক করে ওঠে, ওখান থেকে বেরিয়ে আসে ইবলিশ। প্রায় ৯৮৩ সাল পর্যন্ত বন্দী ছিল। ইবলিশ নিজের পরিচয় দিয়ে বলে সে তাকে মুক্তি করেছে, কিন্তু কায়ং তাকে পাগল ভেবে ওখান থেকে চলে যায়। পরে যখন হোটেলের রুমে যায়, তখন সে প্রতি জায়গায় লম্বা চুল দেখতে পায়। তারপর দেখে ইবলিশ ওখানেই বসে তার অপেক্ষা করছিল। ইবলিশ তার কাহিনী কায়ংকে বলে, কিভাবে ছোট মেয়েটির পবিত্র আত্মা তাকে বন্দী করেছিল, আর কিভাবে উপরওয়ালার কাছে আরেকটি সুযোগ চেয়েছিল। ভগবান তাকে সেই সুযোগ তো দেয়, কিন্তু তার সাথে শর্ত ছিল, যদি ওই আত্মার পুনর্জন্ম হয় তাহলে তাকে খুঁজে ভ্রষ্ট করতে হবে, তাহলে সে মুক্তি পাবে। কিন্তু সেই আত্মা সব জন্মে শুদ্ধ ও নিঃস্বার্থ হয়। তাই ইবলিশ চিরজীবনের জন্য বিলীন হয়ে যায়। শত শতাব্দী ধরে ইবলিশ সেই আত্মার খোঁজ করে যায়, কিন্তু তার আগে সেই মেয়েটি মারা যায়। কিন্তু এবার সেই আত্মা আবারও জন্ম নিয়েছে কায়ং এর রূপে। এখন কায়ংই ইবলিশকে মুক্ত করেছে। এবার শুধু তাকে ইবলিশের কাছে ৩টা ইচ্ছা চাইতে হবে, যাতে ইবলিশ প্রমাণ করতে পারে সেও একজন মামুলি স্বার্থপর লোভী মানুষ। কিন্তু কায়ং এত সহজে মানে না। সে নিজের কোনো ইচ্ছা বলতে মানা করে দেয়। সে বারবার ইবলিশকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে, কখনো প্রদীপকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়, কখনো বেঁচে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইবলিশ প্রতিবার ফিরে আসে। পরে কায়ং নতুন কিছু ভাবে। ও ইবলিশকে জিজ্ঞাসা করে, তুমি কি উড়তে পারো? ইবলিশ হাসে এবং সব থেকে উঁচু জায়গাতে ইমারতের ছাদে নিয়ে যায়। কিন্তু কায়ং খুশি হয় না। ও হঠাৎ তাকে উপর থেকে ধাক্কা দিয়ে দেয়। ইবলিশ নিচে পড়তে থাকে, কিন্তু কিছু সময় পরেই উপরে আসে, একদম ঠিক অবস্থাতে। এবার ইবলিশ প্রচন্ড রেগে যায় কায়ং এর উপর, তার গলা ধরে চাপ দেয়। তখন বুঝতে পারে মেয়েটি অন্য ধরনের, যার মধ্যে কোনো ভয় নেই। সামনে নিজের মৃত্যুকে দেখে চুপ ছিল, তবুও নিজের বাঁচার কোনো ইচ্ছা চায় না। কায়ং তার চোখের দিকে তাকায় এবং সে জোরে জোরে হাসতে থাকে। ইবলিশ সেটি দেখতে থাকে, অবাক এবং চঞ্চল হয়ে। ভাবে এরকম মানুষ প্রথমবার দেখছে, যে তার বোঝার বাইরে ছিল। পরে ইবলিশ তাকে রাগের মাথায় নিচে ফেলে দেয়। ইবলিশ তাকে নিচে পড়ে যেতে দেখছিল, হঠাৎ এসে তাকে ধরে নেয়। তখনই তার মনে হলো যে মেয়েটির জন্য আমি অপেক্ষা করেছি, খুঁজে বেরিয়েছি, কায়ংই ছিল সেই মেয়ে, পবিত্র আত্মা, যে তাকে ৯৮৩ সাল আগে প্রদীপে বন্দি করেছিল। কিন্তু এখন সে আগের থেকে আলাদা, বেশি শক্তিশালী। তাই তাকে মেরে ফেলাটা
অনেক মুশকিল হবে। তারপরে ইবলিশ রাতের অন্ধকারে গায়েব হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় তার কিছু সময় পরে। সে তার মালিককে দেখতে পায়। শত শতাব্দী পরে তার মালিক মুক্তি পেয়েছে দেখে অনেক খুশি হয়। তাকে জানায়, আমি যে মেয়ের খোঁজ করে যাচ্ছিলাম সেই মেয়েকে আমি পেয়ে গিয়েছি। কিন্তু সে তার কোনো ইচ্ছা পূরণ করার দাবি জানায়নি। অন্যদিকে কায়ম দুবাই ছেড়ে কোরিয়া ফিরে যাওয়ার জন্য বিমানে চড়ে। বিমানে উঠে নিজের সিটে দেখে ইবলিশ আগে থেকে এসে বসে ডিনার করছিল। ইবলিশ তাকে জিজ্ঞাসা করলো সে তাকে ভুলে গিয়েছিল কিনা। কায়ং জানায়, না, আমি ইচ্ছা করেই ওখানে ছেড়ে এসেছি। তারা দুজনে দাদের বাড়ি আসে এবং দেখে সবাই বসে তাদের অপেক্ষা করছিল। কিন্তু হঠাৎ দেখে কায়ং এর সাথে অন্য একজনের সাথে আছে, যে ইবলিশ ছিল। তাদের বান্ধবীরা গল্প শুরু করে দেয় ইবলিশকে নিয়ে। এটা কায়ং এর ভালোবাসা, তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। কিন্তু কায়ং বলে এসব কিছুই না, সে একজন লোক মাত্র, আমার সাথে হোটেলে ছিল। তখন কায়ং ইবলিশকে বাইরে নিয়ে যায় আর বলে, যদি তুমি দাদের সামনে কোনো জাদু করো বা কোনো গড়বড় করো তাহলে আমি সত্যি তোমাকে মেরে ফেলবো। রাগ দেখিয়ে কুলারি তুলে নেয় মারার জন্য, কিন্তু তখনই তার দাদি চলে আসে। কায়ং অবাক হয়ে যায়, কারণ দাদি ইবলিশকে দেখতে পাচ্ছিল না। তাই দাদি ভাবে আবারও সে ভুল ভাবছে। দাদি ভালোবেসে কায়ং এর হাত ধরে আর বলে, ঘড়ি টিক টিক আওয়াজ শোনো। তখনই একটা আগের ঘটনা ভাবতে থাকি। দাদি তাকে শিখিয়েছিল কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়। কায়ং ইউনিভার্সিটিতে টপ রেজাল্ট করে, কিন্তু কলেজের চাকরি ছেড়ে দিয়ে অটোমোবাইল শপ খোলে। এর জন্য দাদির দুঃখ হয়েছিল, কিন্তু সম্পর্ক কখনো খারাপ হয়নি। তখন দাদি ইবলিশকে জিজ্ঞাসা করে, তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছো? কিন্তু সে কোনো উত্তর দিতে পারেনি। সেখান থেকে পালিয়ে কায়ং এর কাছে চলে আসে। সেখানে কিছু সুপার হিরো পোস্টার দেখে নিজেকে তার সাথে তুলনা করে। কায়ং সেটি দেখে মানা করে আর বলে, তুমি কখনো এমনটা নও, ওদের সাথে নিজের তুলনা করো না। পরের দৃশ্যে দেখানো হয় ইবলিশ তার সেট কে নিয়ে একটা সাইবার ক্যাফ চলে যায় এবং অনলাইন কমপ্লেন করে, যেখানে লেখা থাকে এক পাওয়ারফুল জিনিকে ডিজনি চরিত্রের সাথে তুলনা করা উচিত। পরের দিন সকালে কায়ং কাজে বেরিয়ে। সন্ধ্যাবেলা যখন কায়ং কাজ থেকে বাড়ি ফিরছিল, ইবলিশ রাস্তার মাঝে তাকে দাঁড় করিয়ে দেয়। হঠাৎ তার নজর একটা ট্রাকের উপর পড়ে যায় এবং সেটা সে নিতে চায়, কিন্তু ওই ট্রাকটি জি পার্কের ছিল। পার্ক ইবলিশকে কায়ংয়ের সাথে দেখে তারপরে ওখান থেকে গায়েব হয়ে যায়। যে পার্ক এটা দেখে অবাক হয়ে খুঁজতে থাকে তাকে। অন্য জায়গায় একটি লোকাল শপে মিস কার নামে এক মহিলাকে তার ম্যানেজার বকছিল, কারণ নিচের ফ্লোরে সুন্দর দেখতে ওয়ার্কার্স ছাড়া আর কাউকে যেতে দেওয়া হতো না, যাতে কাস্টমারদের আকর্ষণ করতে পারে। ঠিক ওই সময় ইবলিশ ও কায়ং ওই শপে চলে আসে। ইবলিশ রং বেরঙের জিনিস দেখে খুশি হয়ে পড়ে, কিন্তু অন্যদিকে কায়ং রেগে থাকে, কারণ তার কাছে চিপ পার্কের ঘটনাটা ভালো লাগে না। তাই তাকে বলে মিনজির সামনে এমন কিছু করবে না। ইবলিশ তখন জিজ্ঞাসা করে মিনজি কে। দৃশ্য পরিবর্তন হয়ে মিনজিকে দেখানো হয়। মিনজি একজন ভালো বান্ধবী ও একজন দাঁতের ডাক্তার, ছোট চুল, আত্মবিশ্বাসী ও বুদ্ধিমত্তা। পরে দেখানো হয় ইবলিশ ও স্লেড একটি দোকানে যায়, যেখানে প্রথমবার ক্যান জুস খায়, যা তার খুবই ভালো লাগে। তারপরে সে বাচ্চাদের ভিডিও গেম খেলতে দেখে। ইবলিশেরও খেলার ইচ্ছা হয়, কিন্তু সে তার সব পয়েন্ট হেরে গিয়েছে। তাই সে কায়ং এর কাছে আসে এবং বলে, আমাকে টাকা দাও, নয় তোমার একটা ইচ্ছা ব্যবহার করে ফেলবো। তখন এটা শুনে কায়ং তাকে টানা মারে, বলে তুমি তো জাদুর সাহায্যে টাকা আনতে পারো। তখন তাকে ইবলিশ জানায় জিনিরা কখনো নিজেদের জন্য জাদু করতে পারে না। লজ্জা পেয়ে বলে, আমি তোমার দাদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। এটা শুনে কায়ং রেগে যায় এবং তার পেছনে দৌড়ায়। কায়ং গাড়ি নিয়ে যায়। ইবলিশ ছুটতে ছুটতে গাড়ির সামনে আসে, কিন্তু সে গাড়ি না থামে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এই ঘটনাটি ইবলিশ সেটকে জানায় এবং সেট বলে, ওই পাগল মেয়ের সাথে না লেগে একটা ভালো কাজ করো। তখন ইবলিশ তাকে জিজ্ঞাসা করে সাইকোপ্যাথ মানে কি। এটা শুনে সেট তাকে আবার সাইবার ক্যাফে নিয়ে আসে। ইন্টারনেটের সাহায্যে দেখায় তার মানে। সেটা দেখে ইবলিশ ভয় পেয়ে যায়। ইবলিশ কায়ংকে দেখতে চায় সে কি করে। তাই কায়ং যেখানে কাজ করে ইবলিশ লুকিয়ে লুকিয়ে সেখানে যায়, সবকিছু বন্ধ করে দেয় এবং আগুন লাগিয়ে দেয়, যাতে সে ভয় পেয়ে ইবলিশের কাছে তার ইচ্ছা চায়। কিন্তু কায়ং পাশের দরজা থেকে বেরিয়ে এসে একটি হাতে করে রড ওঠায়, সেটা দিয়ে ইবলিশকে প্রচুর আঘাত করে। তখন কায়ং ইবলিশকে ওয়ার্নিং দেয় আর বলে, আবারও যদি তুমি এমন করেছো তো এবার তোমাকে সত্যি মেরে ফেলবো। ইবলিশ জাদু দিয়ে আগুন নিভিয়ে দেওয়ার সবাই অবাক হয়ে যায়। পরে কায়ং আর মিনজি একসাথে ডিনার করে, যা কোনোদিনও তারা মিস করে না। প্রতিবারের মতো তারা একই খাবার অর্ডার করে। মিনজি যখন জল আনতে যায় তখন পেছন থেকে ইবলিশ চলে আসে। কায়ং তখন ভয়ে বলে ওঠে, কিন্তু মিনজি ভাবছে সে হাওয়ার সাথে কথা বলছে। পরে কায়ং ইবলিশকে হেয়ার ব্যান্ড কিনে দিয়ে বলে, যখন অদৃশ্য হবে তখন
এই পিনটি লাগাবে যাতে আমি বুঝতে পারি ওটা তুমি। ইবলিস তখন হেসে বলে, এটা একটা ইচ্ছা রূপে কেন চাওনি? কায়ং শুনে বলে, যখনই আমি আমার 3টি ইচ্ছা চেয়ে নেব তো তুমি আমাকে মেরে দেবে। আর এই দুনিয়ায় আরো অনেক ভালো লোক আছে, তাদের মধ্যে সব থেকে খারাপ সে। আর তুমি যে পবিত্র আত্মাকে খুঁজছো সেটা আমি হতে পারি না। সেটা শুনে ইবলিস হাসে। তারপরে কায়ং তাকে এক শর্ত দেয়। তার প্রথম ইচ্ছা, সে যদি 5 জন আলাদা আলাদা লোককে প্রমাণ করে দুনিয়া সত্যি ভ্রষ্ট, তাহলে সে তার বাকি দুটো ইচ্ছা চেয়ে নেবে। তারপরে তার কাছে সে মারা যাবে। ইবলিস ভেবেছে তার একটা ইচ্ছা সে এমনি বোকামির সাথে নষ্ট করে দেয়, তবুও সে প্রমাণ করার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে। সে ভুল প্রমাণ করে দেবে। তারপরে শুরু হয় ওই 5 জনের প্রথম জন, মিস ওয়াং, যে মহিলাটিকে তার অফিসে সবার সামনে তার বস অপমান করে। মহিলাটিকে দেখে ইবলিস হাসে আর বলে, এই মহিলাকে খারাপ করাটা আমার বা হাতের খেল। তারপরে তার 2 নম্বর ইচ্ছাধারকে খুঁজে নেয়, একজন সহজ সরল মেয়ে যে ব্যাংকে কাজ করত। তাকে দেখতে খুবই সহজ লাগছিল, কিন্তু তখন ইবলিস বলে, সব মানুষের মধ্যেই স্বার্থ লুকিয়ে থাকে, সঠিক সময় এলে ঠিকই বোঝা যাবে। তারপরে আসে 3 নম্বর ইচ্ছাধার, যা একটা ডগ ছিল। তখন কায়ং ইবলিসকে বলে, ডগ কেন? ইবলিস জানায়, তুমি যে কোনো 5 জনের কথা বলেছো, তারা যে মানুষই হতে হবে এমনও বলনি। সামনে যেতে যেতে একজন গ্রামের লোককে গাড়ি নিয়ে যেতে দেখ, তাদের দেখে দাঁড়িয়ে যায়, কায়ংকে লিফটের জন্য বলে, কিন্তু সে মানা করে দেয়। তারপরে সে চলে যায়। ইবলিস তখন কায়ংকে জানায় এই লোকটি হবে তার 4 নম্বর ইচ্ছাদার। এরপরেই একজন সিম্পল ছেলে ভিডিও রেকর্ড করতে করতে যাচ্ছিল। কায়ং ছেলেটিকে চেনে, এই ছেলেটি তার 3 নম্বর উম্মিদওয়ার। ইবলিস নিজের আত্মবিশ্বাসের সাথে বলে, মানুষরা তখনই নিজের আত্মসম্মানবোধ দেখায় যখন তারা কোনো কিছু নিজের করে পেতে চায়। আমি প্রমাণ করে দেব সব মানুষই স্বার্থপর হয়। ইবলিস কায়ংকে বলে, তুমি একজন সাইকো, কারণ তুমি প্রথমেই 4 জন মানুষ এবং একটি কুকুরকে ভ্রষ্ট করে দিয়েছো। তুমি আমার থেকেও ভয়ানক। ওই রাতে কায়ং একটা খারাপ স্বপ্ন দেখে। সে নিজেকে সোনার মাঝখানে দেখে, যেখানে চারিদিকে সোনা পড়ে আছে। হঠাৎ সে ঘুম থেকে উঠে পড়ে, নিজেকে চিন্তিত লাগে। পরের দিন সকালে ইবলিস তার সেটকে সব জানায়। ও ভাবে, এই জন্মে কায়ংকে হারাতে চায় না, হয়তো আমি তাকে পরের জন্মে ভ্রষ্ট করে দেব। এই ভেবে সে সাগরের দিকে উড়ে চলে যায় এক কালিনের মাধ্যমে। তার মন খারাপ ছিল, তাই সে ভালো লাগার জন্য ঘুরে বেড়াতে থাকে। তখনই দুটি ফাইটার জেট তাকে শত্রু ভেবে তার দিকে পিছু করে। ইবলিস ভয়ে কায়ংয়ের কাছে চলে আসে, এসে এক বুদ্ধি বের করে। কায়ংয়ের রিপেয়ারিং শপে সেটকে কাজের জন্য রাখবে, যাতে কায়ংয়ের উপর নজর রাখতে পারে। কিন্তু প্ল্যান তাড়াতাড়ি ফেল হয়ে যায়, কারণ কায়ং জেনে ফেলে ইবলিস এবং সেট একে অপরকে জানে। সে আরো জানতে চাইলে ইবলিস তাকে জানায়, এক জীবনে সে এক জাসুস এবং অন্য জীবনে রাজার সন্দেশক ছিল, কিন্তু প্রতি জন্মে ইবলিস কায়ংয়ের সাথে দেখা করার আগেই মরে যেত, কখনো তীরের আঘাতে, কখনো রাজার আদেশে। তারপরে ইবলিস বর্তমানে ফিরে আসে, যেখানে কায়ং রেগে থাকে এবং জানায়, তুমি এখনো আমার ইচ্ছা পূরণ কেন করনি? জবাবে ইবলিস একটা উঁচু ইমারতে নিয়ে যায়। ওখানে মিস্টার রিও আসে এবং সে ইবলিসকে দেখতে পায়। ইবলিস তখন কায়ংকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর বলে, আমাকে ওর একটা পালক এনে দিতে। তখনই মিস্টার রিও তাকে বাঁচানোর জন্য নিচে নেমে যায়। তখনই তার পিছন থেকে দুটি বিশাল আকৃতির ডানা বের হয়ে যায়, তাকে নিচে পড়ে যাওয়ার আগে ধরে নেয়। মাটিতে নামার পরেই কায়ং তার একটি পালক নিয়ে ছুটে চলে যায়। তারপরে ইবলিস ও রিও সামনাসামনি হয় আর জানা যায় ইবলিস এক শয়তান আর রিও এক ফারিস্তা। ইবলিসকে আটকানোর জন্য পাঠিয়েছে। রিও তাকে সবকিছুর জন্য সাবধান করে এবং ইবলিস যাওয়ার সময় তার ইমারতের অর্ধেক নষ্ট করে দেয়। পরের দিন সকালে কায়ং ফারিস্তার সেই পালক দিয়ে ডায়েরিতে লেখে, কিন্তু সেই পালকের সাহায্যে শুধু সত্যিটাই লিখতে পারত। তখন সে লেখে, আমি দাদির বোঝা। তখন লেখাটি পরিবর্তন হয়ে শক্তি দেখায়। তখন সে বুঝতে পারে সে তার দাদির বোঝা নয়, তাদের শক্তি। তখনই ইবলিস চলে আসে এবং কায়ংকে জানায় মিস কাংকে ল্যাব থেকে ফ্রি করে দিয়েছে, তার প্রথম ইচ্ছা পূরণ করে দিয়েছে। সে নিজের বসের থেকে উঁচু পদে পৌঁছে যায়, সে এখন ব্রাঞ্চ ম্যানেজার। কিছুদিন পরে কায়ং যখন মিস কাংকে দেখে তখন সে পুরোপুরি বদলে যায়। তাকে দেখে সুন্দর, আত্মবিশ্বাসী এবং আলাদা মানুষ লাগে। তারপর কায়ং তার বেস্ট ফ্রেন্ড মিনজির ব্যাপারে ইবলিসকে জানায়, কিভাবে স্কুলে তাকে সবাই বিরক্ত করত। কায়ং সেই সময় মিনজির সাথ দেয়, সেই থেকে তারা কোনোদিনও আলাদা হয়নি। কায়ং তাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উৎসাহিত করত, যার জন্য আজ মিনজি একজন ডেন্টিস্ট হয়ে যায়। পরে দেখানো হয় রিও তার অ্যাসিস্ট্যান্টকে জানায় কায়ং তার প্রথম ইচ্ছা চেয়ে নিয়েছে, যেটা ইবলিস পূরণ করছে। এটাও বলে কায়ং রিওর একটা পালক
কেন নিয়েছিল, কারণ সে সবকিছুর রেকর্ড রাখতে পারে। পরের দৃশ্যে দেখানো হয় ইবলিস ভিডিও গেম খেলছিল, তখন কেউ একজন রাস্তায় তার সামনে সিগারেট ছুঁড়ে ফেলে। সেটা দেখে ইবলিস তাকে সিগারেটটি ওঠাতে বলে। এটা শুনে লোকটি তাকে গালি দেয়। তখনই সে শেডকে ডাকে, ওই লোকটিকে ভয় দেখিয়ে তাড়া করে দেয়। পরে জঙ্গলের ভেতরে একটি সাদা পেঁচা দেখে, যে রিওর অ্যাসিস্ট্যান্ট ছিল। কিছু শিকারী তাদের দিকে আসতে থাকে, তখন তারা ভয় পেয়ে মানুষের রূপ নেয় এবং ওখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখানো হয় সেট তার মালিক ইবলিসকে জানায় কায়াং তার রিপেয়ারিং শপ তো চালায়, কিন্তু প্রতি মাসে 4 দিনের জন্য কোথাও গায়েব হয়ে যায়। ওই দিনে নিজের জন্য কিছু বানাতে থাকে। সে তার নিজের মৃত্যুর জন্য রেডি হচ্ছে। তার দাদি মরে যাওয়ার পর সেও শান্তিতে যেতে পারে। এটা শুনে ইবলিস সেট দুজনেই ভয় পেয়ে যায়। যদি কায়াং মরে যায় তাহলে ইবলিস এবং তার মিশন শেষ হয়ে যাবে। ইবলিস সেটা চায় না, তাই ইবলিস তার দাদির খেয়াল রাখতে থাকে। রান্না করা, ঘর পরিষ্কার করা, চাষ করা, সব কাজ করতে থাকে। ইবলিসকে সেট জানায় 983 সালে কি হয়েছিল সেটি তার কাছে জানতে চেয়েছিল। এই কথাগুলি কায়াং পেছন থেকে শুনে ফেলে। কিছুদিন পর কায়াং ইবলিসকে ডিনারে নিয়ে যায়, যাতে সে বুঝতে পারে সাধারণ মানুষ কেমন হয়। তখন ইবলিস তাকে জিজ্ঞাসা করে, তোমার কোনো পছন্দের জায়গা আছে যেটা তোমাকে খুশি করে? তখন সে তাকে সব থেকে উঁচু বিল্ডিং এ নিয়ে আসে। তারপর কায়ং আকাশের তারার দিকে তাকায় আর বলে, শহরের আলো অন্ধকার আকাশে জ্বলে থাকা তারাকে ঢাকা ফেলে দেয়। এটা শুনে ইবলিস শহরের সমস্ত লাইটকে অফ করে দেয়। তখনই কায়ং আকাশে জ্বলে থাকা সমস্ত তারাকে দেখতে পায় এবং দেখতে দেখতে সে তার বান্ধবী মিঞ্জির কথা বলে। সে তাকে জানিয়েছিল কেউ যদি তাকে তারা দেখতে নিয়ে যায় তাহলে সে কিস করতে চায়, তাই সে ইবলিসকে কিস করে। কিন্তু তাতে কায়াং এর কিছু ফিল হয়নি, বাট ইবলিসের হয়। আবারও তারা কিস করে। তখনই শহরের সমস্ত লাইট অন হয়ে যায়। পরে কায়াং নিজের এরিয়ার সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে সেই ভিডিওটা দেখার জন্য যেখানে তারা দুজনে কিস করছিল। অন্যদিকে ইবলিস তার ভয়ে লুকিয়ে যায়, কারণ কায়াং তাকে সব জায়গাতে খুঁজে বেড়ায় আবারও কিস করার জন্য। খুঁজতে খুঁজতে তাকে এক তাঁবুর মধ্যে খুঁজে পায়। তখন ইবলিস জানায় জিনিকে কিস করা এত সহজ নয়, তার জন্য কিছু নিয়ম থাকে। অন্যদিকে কায়াং এর গ্রামে থাকা এক ব্যাংক কর্মচারী লুকিয়ে কায়াং এর ব্যাংক অ্যাকাউন্ট পাসওয়ার্ড হ্যাক করছিল। সে ভাবে এত ছোট একটা মেয়ে যে কিনা একটা ছোট ওয়ার্কশপ চালায়, তার কাছে এত টাকা কিভাবে এলো। মেয়েটি নোটিস করে প্রতিবার যখন কায়ং ব্যাংক আসে তার কাছে নতুন একটা করে দামি হ্যান্ডব্যাগ দেখে। পরে ইবলিস যখনই টিভি অন করে তখনই সে কিসিং স্কিন দেখতে পায়। সব চ্যানেলে রোমান্টিক স্কিন চলতে থাকে, তাই সে খুবই চিন্তিত হয়ে পড়ে। তখনই দাদি ওয়েদারের কথা জিজ্ঞাসা করে। তখন ইবলিস জানায় তার খারাপ লাগছে এবং বলে, এত শক্তিশালী জিনিকে ওয়েদারের কথা জিজ্ঞাসা করছো? তখন দাদি বলে, আরে আমি তো এআই কে বলছিলাম। তখন ইবলিস নিজে এআই এর সাথে কথা বলে এবং কায়ং এর সার্চ হিস্ট্রি দেখাতে বলে। সেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ কায়ং সার্চ করে দেখেছিল কোন সময় কিসের জন্য উপযুক্ত। এখন ইবলিস আরো ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে কায়াং এবার পাগল হয়ে পড়েছে। সে ভয় পেয়ে তার বন্ধু শেডের কাছে যায়। সে একটু মজা করে বলে, বছরের পর বছর চিরাগে বন্দি ছিলে, নিজের দাঁত তো পরিষ্কার করো। ইবলিস একটু রেগে যায় কিন্তু মেনেও নেয়। তখন সে ডেন্টাল ক্লিনিকে চলে যায়, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তখন ক্লিনিকের হেড তাকে চিনতে পারে যে কায়াং এর সব থেকে কাছের বন্ধু মিঞ্জি ছিল। সে ইবলিসকে কায়াং এর কাছে নিয়ে যায়। তখন কায়াং বিল পেমেন্ট করে আর রাগের কারণে এক ঘুষি মারে। পরে ইবলিস গাড়িতে একা ড্রিঙ্ক করে। তখন পুলিশ চলে আসে, কারণ তখন গাড়ির ইঞ্জিন অন করে দেয় যাতে তাদের ইবলিস গাড়ি চালাচ্ছে এমনটা মনে হয়। পুলিশ তাকে ধরে নেয়, কিন্তু তাকে ওখান থেকে নিয়ে যাওয়ার আগে সে ছুটে পালিয়ে যায়। ওখান থেকে বেরিয়ে সে দাদির কাছে ব্লসম ফেস্টিভ্যাল চলে আসে। সেখানে একজন তার থেকে হেয়ারপিনটি চুরি করে নেয় এবং তাদের দলে চলে যায়। তারা দুই দল ওই জিনিসটিকে নেওয়ার জন্য ঝগড়া করে। ইবলিস টাইমকে তখন স্টপ করে দেয় এবং হেয়ারপিনটি নিয়ে নেয়। রাতে যখন আতশবাজি ফাটানো হয় তখন ইবলিস জাদুর সাহায্যে কায়াং এর নাম ওখানে লেখে। কায়াং ওয়ার্কশপের জানালা দিয়ে সেটা দেখে আর হাসে। তখনই মিস্টার রিও আসে কায়াং এর কাছে আর বলে, ইবলিস তার মিশনে যদি হেরে যায় তাহলে তার মাথা কেটে ফেলতে হবে। সেটা শুনে কায়াং রেগে যায় এবং তার রাগকে কন্ট্রোল করে। পরে ইবলিস ও মিনজি একসাথে বসে ড্রিঙ্ক করে। মিনজি ওয়েটারকে জানায়, আমি ইবলিসকে পছন্দ করি না। এতে ওয়েটার বুঝতে পারে মিনজি একটি মেয়ে। এতে ওয়েটার আর মিনজি ভালো বন্ধু হয়ে যায়। কায়াং এইসব বাইরে থেকে দেখে এবং সে রেগে যায়। তারপরে মিনজিকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। তারপর কায়াং ইবলিসকে জিজ্ঞাসা করে,
তুমি আর রিও একে অপরের শত্রু কেন? ইবলিশ বলে, অনেক সময় আগে জিনিরা যখন সৃষ্টিকর্তার উপরে হামলা করে তখন সৃষ্টিকর্তা ফারিস্তাদের পাঠায় তাদের শেষ করার জন্য। রিও ছিল সব ফারিস্তাদের নেতা। প্রায় তারা সমস্ত জিনিদের মেরে ফেলেছিল, কিছু জিনিদের বাদে যারা লুকিয়ে পড়েছিল। রিও আজ তাদের খুঁজে চলেছে। ইবলিশ আরো জানায় তারা ওয়েদার চেঞ্জ করতে পারে, টেলিপোর্ট করতে পারে, সময়কেও থামিয়ে দিতে পারে। এটা শুনে কায়াংয়ের প্রথম কিস করার কথা মনে পড়ে। তখন বৃষ্টি শুরু হয়, তাই ইবলিশ ভয়ে সেখান থেকে পালিয়ে যায় ব্লজমের খেতে। পরের দিন মিসেস কাং তার দ্বিতীয় ইচ্ছা চায়। তার ইচ্ছা সে ব্রাঞ্চ ম্যানেজার হতে চায়। তার ইচ্ছা পূরণ করে দেয়। এর মধ্যে নতুন পরিবারের ছোট ছেলেটি একটি লোককে বাঁধা অবস্থায় দেখে। সে আর একটি জিন ছিল, জুন হু আছে, যে কিছুদিন আগে গ্রামে শিফট হয়েছে। সে কায়ংকে বলে, আমি তোমাকে কলেজ থেকে জানি আর তোমার জন্যই এসেছি। অন্যদিকে ইবলিশ মিস কাং এর বেশ পূরণ করে দেয়। 20 বছর পিছনে চলে যায়। ওখানে সে দেখতে পায় ছোট কায়ংকে। ছোট কায়ং ইবলিশকে পাথর ছুঁড়ে মারে, কারণ সে তার কাছে অপরিচিত একজন ছিল। বর্তমান দৃশ্যে কায়ং এর এটা মনে পড়ে আর ভাবে ইবলিশের সাথে তার সম্পর্ক অনেক পুরানো। সে তখন জুন হু এর কথা বলে, তখন ইবলিশের হিংসা হয়। পরে কায়ং ইবলিশকে খুঁজতে বেরোয় এবং তাকে খুঁজতে খুঁজতে এক শুনশান রাস্তায় আসে। সামনে সেই ডগটি আসে, যে কায়ংকে দেখে সবসময় চেঁচিয়ে ওঠে। সে আর চুপ থাকে। সেই ডগটির ইচ্ছা সে 40 বছরের এক হ্যান্ডসাম লোক হতে চায়। ইবলিশ তার উইশ পূরণ করে দেয় আর বলে সব কুকুরদের বলে দেবে কায়ংকে দেখে যেন না চেঁচায়। কিছু সময় পরে দাদি কায়ং এর ডায়েরি পড়ে নেয় এবং দাদি জানতে পারে ইবলিশ ও কায়ং এর মধ্যে কি সম্পর্ক। কায়ং ভয় পেয়ে যায়, ইবলিশকে জানায় সে তার ডায়েরি জিয়াগের ভিতরে লুকিয়ে রাখতে বলে। তারপরে কায়ং ও ইবলিশ জিয়াগের ভিতরে গিয়ে ফার্নিচার সেট করে তাদের কাজ করার জন্য। দাদি তাদের আওয়াজ শুনে দেখতে আসে। পরে চিরাগটি ছুঁড়ে বাইরে ফেলে দেয়। তখনই ইবলিশ কায়ং এর উপরে পড়ে যায়। সে কিস করতে চায়, কিন্তু তখন মনে পড়ে জাদুর জন্য নেশা করতে হবে। তাই তারা ড্রিঙ্ক করার জন্য বাইরে যায়, কিন্তু সামনে দেখে দাদি কাঁদছিল, কারণ গ্রামের সব থেকে বড় ব্যক্তি মিস্টার কিমের মৃত্যু হয়ে যায়। দাদি জানায় তার মৃত্যুকে ভয় লাগছে, তাই কায়াং এর সাথে সময় কাটাতে চায়। কায়াং ইবলিশের সাথে আবার দেখা করে আর নিজের দ্বিতীয় ইচ্ছা চায়। সে জানায় তার দাদি যেন আবার ইয়ং হয়ে যায়, একদম আমার বয়সী। তখন ইবলিশ অবাক হয়ে যায়, কারণ তার প্রথম ইচ্ছা নিজের জন্য ছিল না, আর দ্বিতীয়টাও। আর মাত্র একটা ইচ্ছা বাকি, যা তার আত্মাকে স্পষ্ট করে তার শেষ ইচ্ছা পূরণ হবে। কায়ং বলে তার দাদিকে 72 ঘন্টা পরেই ইয়ং করে দিতে। তারপরে কায়ং তার দাদিকে হাওয়ায় যাওয়ার টিকিট দিয়ে অবাক করে দেয় আর জানায় আমরা 2 দিন পরেই যাব। তাই দাদি পুরো গ্রামে ছড়িয়ে দেয়। এই কথাটি মিসেস কাং এর শাশুড়ির কানে চলে যায়। শাশুড়ি মিসেস কাংকে বকে আর বলে, তুমি তোমার পরিবারের দিকে নজর দেওয়া ছেড়ে দিয়েছো ব্যাংক ম্যানেজার হয়ে। যখন মিসেস কাং নিজের মেয়ের ঘরে আসে, তখন সে দেখে তার মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে থাকতে থাকে এবং তার কলেজও সে ছেড়ে দিয়েছে। মেয়েটি নিজের সিদ্ধান্তে কষ্ট পায়। তখনই ইবলিশ তার কাছে আসে, তখন তাকে মনে করায় তার এখনো একটা উইশ বাকি আছে, যেটা ইউজ করে সব ঠিক করে দিতে পারে। ইবলিশ বলে মানুষ স্বার্থপর হয়। মিসেস কাং জানায় আমি এই ইচ্ছাটি অন্যের জন্য ব্যবহার করতে চাই না। অন্যদিকে 72 ঘন্টা পরে কাং এর উইশ পূরণ হয়। দাদি হঠাৎ জওয়ান হয়ে যায়। সে আয়নায় নিজেকে দেখে এবং অবাক হয়ে যায়। সে কাং এর আলমারি খোলে। দাদি তখন জানায় তার নতুন নতুন ড্রেসের দরকার। কাং দাদিকে দেখে ভাবে দাদির সময়কালে দাদি সত্যি সবার থেকে সুন্দর ছিল। অন্যদিকে মিস্টার রিও জানতে পারে কাং এর দ্বিতীয় ইচ্ছার ব্যাপারে। সে ইবলিশের সাথে দেখা করে, তাকে জানায় এখনকার দুনিয়ায় এসব করা মানা আছে। এই ধরনের যদি সে জাদু করে তাহলে সে সবার সামনে সত্যিটা বেরিয়ে যাবে, যেটা তাদের নিয়মের বাইরে থাকে। এর মধ্যেই ইবলিশ সেই কুকুরটির কাছে যায়। সে তার দ্বিতীয় ইচ্ছা চাই। সে তার ইচ্ছা রূপে টাকা পয়সা এবং একটা আইডেন্টিটি চাই। ইবলিশ তার ইচ্ছা পূরণ করে দেয়, কিন্তু তার ভিতরে থাকা কুকুরের স্বভাবটি থেকে যায়। সেটা দেখে দুটো ছেলে তাকে রাগাতে থাকে। তখন সে রেগে গিয়ে তাদের পায়ে কামড়াতে যায়, যেমন কুকুর কামড়ায়। তারপরে দাদি ইয়ং হয়ে যায়। খুব খুশি হয়ে নিজের পাড়ায় ঘুরতে থাকে, নিজের পছন্দ মতো সবকিছু করতে লাগে। তাই কায়াং তার জন্য নিয়ম বানায়। তাকে বলে তুমি নিজের পরিচয় গোপন রাখবে এবং পুরানো বন্ধুদের থেকে দূরে থাকবে, যাতে কেউ তোমাকে চিনতে না পারে। কায়াং তার দাদিকে সামলানোর জন্য ব্যস্ত হয়ে পড়লে ইবলিশকে ডিনার দিতে ভুলে যায়।
তাই রাগ করে বাইরে এসে বসে থাকে ইবলিশ। তারপরে কিছু লোক বাঁধাকপি তুলতে লাগে, তাদের সাথে ইবলিশও সহযোগিতা করে। অনেক কাজ করার পর তাকে স্যালারি দেওয়া হয়, সে অনেক খুশি হয় এবং পরের দিন ফিরে আসে। ওই সময় মিস্টার সাং নামের এক লোক একটি হরিণকে ধাক্কা দেয়। সে বেরিয়ে এসে দেখে হরিণটি এখনো বেঁচে আছে, তাই সে কষ্ট পাচ্ছে ভেবে তাকে পুরো মেরে ফেলতে চাইলো, কিন্তু তখনই ইবলিশ ওখানে চলে আসে এবং জানায়, আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করতে পারবো। লোকটি হেসে মজা করে তাকে বলে হরিণটিকে ঠিক করে দাও। তখনই ইবলিশ সত্যি হরিণটিকে ঠিক করে দেয়। এটা দেখে লোকটি রাগে চেঁচিয়ে ওঠে আর বলে, এটা তো আমার পরীক্ষা ছিল। তখন জিনি বলে, তোমার সীমা অতিক্রম করো না, বাকি 2টি ইচ্ছা বুঝে শুনে চাইবে। এই বলে গায়েব হয়ে যায়। কিছু সময় পরে জিনি সেডের থেকে জুনহু এর খবর নেয়, যে ছেলেটি সবে গ্রামে থাকার জন্য আসে। সে খোঁজ নেয় কলেজে পড়ার সময় জুনহু কায়ং একসাথে ডান্স ক্লাস করতো। সেই কথা শুনে ইবলিশ হিংসা করে, তাই সে অতীতে যায়, জুনহু এর পায়ে আঘাত করে যাতে সে ডান্স না করতে পারে। এই সময় যে পার জুনহু এর ঘরে যায়, সে দেখে অবাক হয়ে যায় বডিগার্ডকে দেখে এবং ঘরের ভিতরে বন্দি একজনকে দেখে, যে কিছু সময় পরে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে কাং চারিদিকে ক্যামেরা লাগিয়ে দেয় তার দাদিকে দেখার জন্য। ঘরে এসেই দেখে দাদি লঙ্কা গাছের মাঝখানে গর্ত খোলে। তখন কাং তার কাছে এসে বলে, ওই টাকা আমি অনেক আগে শেয়ার মার্কেটে লাগিয়ে দিয়েছি, একদম সুরক্ষিত অবস্থায় আছে। সন্ধ্যাবেলায় কায়ং মিঞ্জির সাথে ডিনার করে। ওখানেই জানতে পারে কায়ং কলেজে মিঞ্জির ফিস দিয়েছিল। মিঞ্জি জিজ্ঞাসা করে আন্টির কথা। কায়ং মিথ্যা বলে, মা হাওয়ায় আছে আর আমি আমার কাজের জন্য এখানে আছি। পরের দিন দাদি চুল কাটতে যায়, কিন্তু সামনে একটা স্কুটি তাকে ধাক্কা দিতে যায়। সেই সময় মিঞ্জি ওখানে চলে আসে এবং বাঁচিয়ে নেয়। দুজনে কথা বলে। মিঞ্জি দাদির সুন্দর চেহারা দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে জানে না ওটা কায়ং এর দাদি ছিল। অন্যদিকে ব্যাংকের কর্মচারী তার অ্যাকাউন্ট নিয়ে খোঁজ নেওয়াতে ধরা পড়ে যায়, তাই তার বস তাকে বোকা দেয় এবং থালা বাসন ধোয়ার কাজ দেয়। সে মনে রাগ নিয়ে থালা বাসন ধুচ্ছিল, তখনই ইবলিশের চিরাগ দেখতে পায়। ইবলিশ সেখান থেকে বের হয়, তাকে তার প্রথম ইচ্ছা বলে। সে জানায় কায়ংয়ের কাছে যা টাকা আছে সব যেন আমার হয়ে যায়। ইবলিশ তখন তার ইচ্ছা পূরণ করে দেয়। পরে কায়ং যখন নিজের ডায়েরিতে লেখে, তখন ইবলিশ ওখানে এসে বলে, দেখো মানুষ কতটা নীচ হয়। কায়ং এবার বুঝতে পারে ইবলিশ ঠিক বলছে, লোভ লালসা জিতে যাচ্ছে। তখন কায়ং ইবলিশকে জড়িয়ে ধরে, মনে কষ্ট পায় আর ভাবে একদিন ইবলিশ আমাকে মেরে ফেলবে। এই ঘটনাটি ইবলিশের মনকে টাচ করে। তারপরে তার লক্ষ্য যায় এক রেড ঘড়ির দিকে, কিন্তু সেই বালিগুলি নড়ছিল না। তখন ইবলিশ বলে, এটি রেড ঘড়ি না, এটা একটা তাবুত, আর যা ভিতরে দেখছো সেটা তোমার আগের জন্মের ছাই। কায়ং সেটা টাচ করে, তখনই হঠাৎ তার আগের জন্মের কিছু দৃশ্য দেখা দেয়। সে বুঝতে পারে আগেও ইবলিশের চিরাগের মধ্যে সে থেকেছিল। পরের দিন জুনহু নিজের ছোট ছেলের সাথে কায়ং এর ওয়ার্কশপে আসে। কিছু সময়ের জন্য বাচ্চাকে ওখানেই রাখে। পরে নোটিস করে বাচ্চা ছেলেটি কোরিয়ায় কোরীয় রাজবংশ নিয়ে বই পড়ছে, আরব সাম্রাজ্য নিয়ে সে রিসার্চ করছে। সে দেখে বাচ্চাটি সব সময় দুর্বল হয়ে থাকে। তারপরে কায়ং সেটকে বলে বাচ্চাটির উপর নজর রাখতে, ততক্ষণ সে বাইরের কাজগুলি কমপ্লিট করে নেবে। বাচ্চাটি যখন সেটকে দেখে সে ভয় পেয়ে যায়, কারণ ছেলেটি সেটের আসল রূপ দেখতে পাচ্ছিল। পরে মিঞ্জি তাদের সাথে কথা বলছিল, সেটা দেখে কায়ং মনে মনে হিংসা হয়। অন্যদিকে রিওর মনে গভীর রাগ জন্মায়, কারণ ইবলিশ মদকে টাকা এবং আইডেন্টিটি দিয়েছিল, যা রিওর কাছ থেকে চুরি করে দিয়েছিল। এমনকি রিও ফারিস্তার ছবি জ্বালিয়ে দেয়। তারপর ইবলিশ ও রিও দুজনের মধ্যে লড়াই শুরু হয় এবং ইবলিশ জিতে যায় আর জানায় সে তার থেকে বেশি শক্তিশালী, কারণ তার আগের জন্মের কাহিনী জানার চেষ্টা করে। তখনই দরজায় আওয়াজ শোনা যায়। খুলে দেখে রিও। সে বলে, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, যাতে তোমার আগের জন্মের কথা মনে পড়ে, কিভাবে তার মৃত্যু হয়েছিল। সে রেগে যায়, তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন সাহায্য করতে চাও? তখন রিও বলে, কারণ আমি ইবলিশকে মারতে চাই আর তুমিও তাকে হারাতে চাও, তাই আমরা দুজনেই এক হয়ে কাজ করি। কিন্তু কায়ং তাকে ভরসা করে না, সে বলে তুমি মিথ্যা। সেই সময় রিওর অ্যাসিস্ট্যান্ট ইরিন ও সেট ডিনার করছিল, তখনই তাদের কিছু অনুভব হয়। তখন দেখে ইবলিশ কোনো গেমে ব্যস্ত। তারা বুঝতে পারে কায়ংই হবে যে রিওর উপর হামলা করতে পারে। পরের দিন সকালে পুলিশ আসে কায়ং এর ওয়ার্কশপে। তারা নিখোঁজ মহিলাকে খোঁজার জন্য জিজ্ঞাসাবাদ করে। তারা জানায়, আমরা কিছু জানি না। কিছুদিন আগে মিস্টার সাং এর গাড়ি রিপেয়ার করার সময় গাড়ির লাইটের ভিতরে কিছু চুল দেখে, সেই চুল ওই মহিলাটির ছিল। সে ইবলিশকে বলে কায়ং রিওর উপর হামলা করেছে। ইবলিশ এটা শুনে ভালো লাগে, তাই সে কায়ং এর কাছে যায় জানতে যে সে
কেন হামলা করেছিল। কিন্তু কায়াং তখন জলে ড্রাইভিং করছিল। তখন ইবলিস তার কাছে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি মরার অভ্যাস করছো? অন্যদিকে কায়াং এর দাদি রেডি হয়ে একটা বেকারি শপে যায়। ওখানে মিঞ্জির সাথে দেখা হয়। দুজনে কথা বলে। তখনই দাদির একজন পুরানো বন্ধু তাদের দেখে নেয়। তখনই গুজব ছড়িয়ে যায় দাদি হাওয়াই থেকে একদিনও ফোন করেনি কেন, আর তারপর থেকে অন্য একটা মেয়ে কায়াং এর সাথে থাকছে। এমন তো নয় কায়াং তার দাদিকে মেরে চাপা দিয়ে দিয়েছে। পরের দিন চিপ পার্কের সাথে বয়স্ক মহিলাটি কায়াং এর বাড়ি চলে আসে এবং কায়াংকে গ্রেপ্তার করার জন্য বলে। তখন কায়াং এর খারাপ লাগে। তখনই চিপ পার্কের ফোনে ভিডিও কল আসে। তারা সবাই দাদিকে দেখতে পায়। তখন সবাই ওখান থেকে চলে যায়। কিছু সময় পরে ইবলিশ আসে কায়াং এর কাছে। সে বলে, থ্যাংক ইউ তো জানাও, কারণ ওই ভিডিও কল আমি করেছি। কায়াং রেগে বলে, এমনই হয় যখন কোনো শয়তানের থেকে সাহায্য নেই। ইবলিশের এটা শুনে খারাপ লাগে। সে ওখান থেকে চলে যায়, একা বসে থাকে এবং মন খারাপ করে। তো ইবলিশ জুয়া খেলতে বসে। ইবলিশকে জুয়ার টাকা দেয় এক লোক। খুশি হয়ে ইবলিশ সেই লোকটির নাকে নাক ঘষে, যা আরব সংস্কৃতিতে সম্মানজনক। কিন্তু লোকটি নির্যাতনের কেস করে ইবলিশকে ফাঁসিয়ে দেয়। কায়াং এসে তাকে ওখান থেকে নিয়ে যায়। কায়াং রেগে তাকে মারতে থাকে আর বলে, তোমার দ্বারাই কিছু হবে না। অন্যদিকে ব্যাংকের কর্মচারী যে কায়াং এর টাকা চুরি করে, সে ওই টাকা ইউজ করতে পারে না, তাই সে রেগে যায় এবং তার দ্বিতীয় উইশ চায়। সে কায়াং এর অ্যাকাউন্টের লিমিট সরিয়ে দিতে বলে, যাতে সে টাকা ইউজ করতে পারে। তার ইচ্ছা পূরণ করে দেয়। সে অনেক দামি ব্যাগ কিনতে লাগে যা কায়াং এর কাছে আছে। পরে কায়াংকে ইবলিশ জিজ্ঞাসা করে ওই মেয়েটির উপর তার রাগ হচ্ছে কিনা। কায়াং শান্ত হয়ে তাকে বলে, তোমার কোনো কিছুর প্রতি ঘৃণা হয় না? ইবলিশ হেসে বলে, আমার হয়তো তোমার প্রতি ঘৃণা আছে, তাই তোমার চিরাগ ছেড়ে দেওয়া উচিত। অন্যদিকে মিনজি ও দাদি ওয়ার্কআউট করে। ইবলিশ ছোট বাচ্চার কাছে আসে। তার হাতে চোট দেখে বলে, এটা কিভাবে হলো? তখন ছেলেটি জানায় তার মায়ের বয়ফ্রেন্ড তাকে মারার সময় লেগে গিয়েছিল। সেই সময় ছেলেটি আকাশে একটি ফারিস্তা দেখেছিল। তখনই সে মনে মনে চেয়েছিল সেই লোকটি যেন শাস্তি হয়। তখনই ইবলিশ সেই লোকটিকে ভেরিয়ার মাঝখানে ছেড়ে চলে যায়। তারপরে ইবলিশের কাছে রিও আসে। সে এসে তাকে বলে, তোমার জন্য লোকটিকে আমি সামলেছি, তুমি এমনটা কেন করছো? হঠাৎ এত ভালো সাজার নাটক কেন? ইবলিশ বলে, তুমি কায়াংয়ের কাছে কেন গিয়েছিলে? যাতে কায়াংকে ভুল বোঝাতে পারো। তখন রিও বলে, আমি কায়াংকে জানিয়ে দেবো তার সাথে কি করেছিলে। অন্যদিকে কায়াং চিরাগকে ভালোভাবে পরীক্ষা করছিল তার গায়ের লেখা দেখে এবং জানে এটা 1061 সালে তৈরি। সে 983 সাল পর্যন্ত বন্দী ছিল, 20 বছরের অন্তর থাকে। পরে ব্যাংকের কর্মচারী ব্যাংকের এলে তার বস তাকে কৈফিয়ত চায়। সে জিজ্ঞাসা করে, কায়াং এর অ্যাকাউন্ট থেকে টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার কিভাবে হচ্ছে? সে মেয়েটি জানায়, আমি জানি না কিভাবে আসছে, আমি তো আমার অ্যাকাউন্টও চেক করি না। তখন বস মেয়েটিকে বলে, তুমি কায়াংকে এটার ব্যাপারে জানাও, না হলে আমাদের সবার চাকরি চলে যাবে। অন্যদিকে বাচ্চা ছেলেটি হিস্ট্রি অব গোরিও বইটি পড়ে ফেরত দিয়ে যায় তার বাড়ির ভেতর বন্ধ থাকা জিনিকে। পরে কায়াং মিস্টার রিওর কাছে আসে। সে বলে, আমি আগের জন্মের সমস্ত কিছু জানতে চাই। রিও তাকে একটা পুরানো মরুভূমিতে নিয়ে যায়, যেখানে 1000 সাল আগে তার মৃত্যু হয়। ওই সময় গৌরীয় রাজবংশ বাচ্চাদের গোলাম করে আরব সাম্রাজ্যে বেঁচে দিত। কায়াং ও তার ভাই ওখানেই ছিল, তাদের বেঁধে মরুভূমি পার করছিল। তখনই জঙ্গলি কুকুরেরা তাদের আক্রমণ করে। তখন বাঁচার জন্য ব্যাপারীরা তার ভাইকে কুকুরের সামনে ফেলে দেয়। কায়াং চিৎকার করে তার ভাইয়ের জন্য। পরে একটা চিরাগ দেখতে পায় ওখানে। সেখান থেকে ইবলিশ বেরিয়ে আসে, তাকে 3টি ইচ্ছার কথা বলে। কায়াং তার প্রথম ইচ্ছা জানায় তার ভাই যেন বেঁচে থাক। ইবলিশ তা পূরণ করে, কিন্তু তার জন্য কুকুর এবং ব্যাপারীকে মেরে ফেলে। কায়াং এর দ্বিতীয় ইচ্ছা কোনোদিনও কোনো গরীয় বাচ্চাদের আরবে না বেচা হয়। সেই ইচ্ছাও ইবলিশ পূরণ করে দেয়, কিন্তু তার জন্য ভূমিকম্প ও সুনামি নিয়ে আসে, তাতে হাজার হাজার লোক মারা যায়। ইবলিশ তাকে তার তৃতীয় ইচ্ছা জানাতে বলে। মেয়েটি জানায়, আমি আমার অজান্তে ভুল ইচ্ছা চেয়ে ফেলেছি। তখনই জঙ্গলি কুকুর মেয়েটিকে আক্রমণ করে। ইবলিশ তখন তাকে বলে, মানুষ স্বার্থপর হয়, তুমি নিজের বাঁচার ইচ্ছা চাইবে। তখনই কায়াং মৃত্যুর আগে তার ইচ্ছা জানায়, এখানে যা সবকিছু হয়েছে তার জন্য আমি দায়ী, আর তুমিও, তাই আমাদের দুজনকেই দণ্ড পাওয়া উচিত। এই বলে মারা যায়। ইবলিশ তখন হতবাক হয়ে যায়, তার মনে ক্রোধ জন্মায়। তার সামনে বলে, মামুলি মাটির তৈরি মানুষ হয়ে আমাকে দণ্ড দেবে? দৃশ্য বর্তমানে ফিরে আসে। কায়াং এর সব মনে পড়ে যায়, আর চিরাগের ভিতর রেড ঘড়ি আবার চলতে থাকে। তখনই ইবলিশের কষ্ট হতে থাকে এবং সে তার বুকে হাত রাখে। তারা
আবারও একবার একে অপরের সাথে জুড়ে যায়। কায়ং ইবলিসকে কাঁদতে দেখে রাগে রিওকে জিজ্ঞাসা করে, যখন আমার ভাইকে কুকুরে আক্রমণ করে তখন তুমি কোথায় ছিলে? তুমি তো সৃষ্টিকর্তার দূত ছিলে, আমাদের তুমি বাঁচাতে পারোনি কেন? তখন মিস্টার রিও বলে, ওই সময় আমি প্রার্থনা করছিলাম। তখনই কায়ং রেগে যায় এবং রিওকে আঘাত করে আর বলে, অন্তত শয়তান তো আমাকে সাহায্য করেছিল। অন্যদিকে ইবলিস নোটিস করে রেড ঘড়ি আবার চালু হয়ে গিয়েছে। তখন সেট জানায় এর মানে তার মৃত্যুর সময় শেষ হয়ে আসছে। ইম রিওর কাছ থেকে জানতে পারে ইবলিসের শরীর ভেঙে যাচ্ছে। তার মনে হয় অনেক বড় কিছু হতে চলেছে। রিও কায়ংকে সত্যিটা জানায়নি, যেটা 20 বছর আগে ইবলিসের আক্রমণ ও বন্দির সময় হয়েছিল। কিন্তু কায়ং প্রথম থেকে জানতো সে কিছু লুকাচ্ছিল। কায়ং নিজে খুঁজে দেখে ওই 20 বছর আসলে কি হয়েছিল। এই সময় ইবলিস কায়ংয়ের সামনে আসে, স্টাইলিশ সেজে, তাকে ইমপ্রেস করার জন্য। ইবলিস চায় কায়ং যাতে তাকে ভালোবেসে ফেলে আর তার জন্য তার শেষ ইচ্ছাটি তার কাছে চেয়ে নেয়। কিন্তু এমনটা হয় না। কায়ং তাকে বলে, যখন আমি মরে যাই তখন তোমার মনে কষ্ট কেন ছিল? তুমি কোনো জিনিসকে ভালোবাসতে, না কাউকে কিস করেছিলে? তখন ইবলিস চুপ হয়ে যায় আর অদৃশ্য হয়ে যায়। রিও ইরিমকে আদেশ দেয় যেসব জিনিরা বেঁচে আছে তাদের খুঁজতে। অন্যদিকে মিসেস কাং এর জীবনে নতুন মুশকিল আসে। তাকে ব্রাঞ্চ ম্যানেজারের পোস্ট থেকে বাদ দেওয়া হয়। রাগের কারণে দোকান ভাঙচুর করে। পরে মটের 3টি ইচ্ছা পূরণ হয়, যা স্বার্থপরতার পরিচয় দেয়। সে এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল নিজের বাবাকে খোঁজার জন্য। তাই তার ড্রাইভার তাকে পেট ক্লিনিকে নিয়ে আসে। সেখানে গিয়ে তার ব্যবহার কুকুরের মতো হয়ে যায়, যেটা দেখে ড্রাইভার মনে করে আগের জন্মে তাকে কুকুরের মতো ট্রিট করেছিল হয়তো। অন্যদিকে এক ইউটিউবার ড্রিঙ্ক করতে করতে নিজের ভিডিও দেখে বলে, আমার ভিডিওতে কখনো লাইক ভিউ হয় না, আমার গ্রাম ভালো না। তখনই তার ফোনে একটি নোটিফিকেশন আসে জিনি নামে, যা ইবলিস করেছিল। তখন ছেলেটি বলে, আমার গ্রামে আশ্চর্য কিছু হোক যাতে আমার ভিডিও ভাইরাল হয়ে যায়। তখন ইবলিস তার ইচ্ছা পূরণ করে দেয়। তখন তাকে এক অন্ধকার জায়গায় পৌঁছে দেয় আর সে তখন লাইভ ভিডিও করে। ভিডিও করতে করতে তার পা কোনো জিনিসে লাগে। সে দেখে সেটি কোনো জিনিস নয়, মানুষের মৃতদেহ ছিল। তার ভিডিও ভাইরাল হয়ে যায়। পুরো গ্রাম সে মৃতদেহ নিয়ে কথা বলে। কিছু লোক ভাবে এই কাজ কায়ং করেছে, কিন্তু মিঞ্জি তাদের বাইরে বের করে দেয় তার ক্লিনিক থেকে। তার দাদিও কথাটি শুনে দুঃখ পায়। কায়ং বাড়ি এলে তার দাদি হাত ধরে বলে, আমি জানি তুমি কখনো কারোর ক্ষতি করো না। কিছু সময় পরে কায়ংয়ের সাথে ব্যাংক কর্মচারী মেয়েটির দেখা হয়। মেয়েটি জানায় তাকে এসে ব্যাংকে স্বীকার করতে হবে টাকাগুলি সে নিজে ট্রান্সফার করে, না হলে সে জিনের থেকে ইচ্ছে চাইবে তার মৃত্যুর। কায়াং শান্ত হয়ে তাকে বলে, যাও চেয়ে নাও ইচ্ছা, আমার কাছেও জিন আছে, তুমি যদি এমন ইচ্ছা চাও আমিও তেমনই চাইবো তোমার জন্য। পরে কায়ংকে মন খারাপ অবস্থাতে দেখা যায়। ইবলিস তাকে খুশি করার জন্য গ্রামের সব থেকে উঁচু বিল্ডিং এ নিয়ে যায়। ওখানে বসে বসে তারা কিভাবে কিস করবে বলতে থাকে। তখনই হঠাৎ কায়ং ধাক্কা দিয়ে ইবলিসকে নিচে ফেলে দেয় আর হেসে বলে, এবার ঠিক আছে আমি। মিঞ্জি হঠাৎ কায়ংয়ের বাড়ি চলে আসে। সে সবাইকে দেখতে পেয়ে অবাক হয়। তখন কায়ং তাকে জানায় টাইম এলে সব জানতে পারবে। অন্যদিকে মিস্টার সাং চিরাগ খুঁজে পায় এবং সে তার ইচ্ছা জানায়। সে বলে তাকে 20 বছর আগে নিয়ে যেতে। সেখানে ইবলিস ছোট কায়ংকে দেখে। ইবলিস বুঝতে পারে সাং কায়ংয়ের ক্ষতি করতে চায়। তারপর তাকে সেই রাতে নিয়ে যায়। ওখানে দেখা যায় মিস্টার সাং একজন সিরিয়াল কিলার। সে মেয়েদেরকে মেরে ফেলতো, যে মেয়েরা সমাজের কোনো কাজে ছিল না। 20 বছর আগে মিস্টার সাং একজনকে মার্ডার করে। তখন সেই দৃশ্য একজন দেখেছিল, যে ছিল তার মা। তার মা পুলিশের কাছে সত্যিটা লুকিয়ে রাখে। পরে ইবলিস এগুলো কায়ংকে জানায় আর বলে ডায়েরিতে লিখে নেবে। কায়ং তখন ইবলিসের তারিফ করে আর বলে মিস্টার সাংকে তার শাস্তি পেতে হবে। ইবলিস বলে
তোমাকে হারানো মুশকিল হবে। কায়ং বলে, আমার হার মানে মৃত্যু, আমি মৃত্যুকে ভয় পাই না। আরও বলে, আমার দাদি এখন ইয়ং, তাই আমি শান্তিতে যেতে পারি। ওই রাতে জুন হু এর বন্দি করা জিন পুরো দুনিয়াকে ঘুম পাড়িয়ে দেয় এবং ইবলিসের হাত এক রহস্যজনক ধাগাতে বেঁধে দেয়। সকালে মিস্টার রিও ইরিম দেখে এবং অবাক হয়। ইরিম বলে, আমি তখন জেগেছিলাম, এগুলি সাডে করেছে। কায়াং এসে ইবলিসের ধাগা কেটে দেয়। সবাই দেখে অবাক হয়। ইবলিস রিওর কাছ থেকে সেডির সত্যিটা জানতে চায়। রিও বলে, সেডির আসল মালিক হচ্ছে ওই বাচ্চা ছেলেটি, কাঙের কথায়, যাকে তুমি অমর করে দিয়েছিলে। ওর নাম ছিল উনবিস। ইবলিস হতবাক হয়। তার মনে পড়ে সেই ছোট বাচ্চাটি যাকে কায়ং একবার বাঁচিয়েছিল। ইবলিস অতীতে গিয়ে দেখে উনবিস এখনো বেঁচে আছে, জুন হুয়ের ছেলে হয়ে। বছর চলে গিয়েছে কিন্তু সে একই রকম আছে, তার বয়সও বাড়ে না। ওই ছেলেটিই ইবলিস এর গ্রামে থাকে। উনবিস সেডির কাছে এসে জিজ্ঞাসা করে, কাল রাতের পরে কোথায় গিয়েছিলে? পুরো দুনিয়াকে ঘুম পাড়িয়ে কোথায় অদৃশ্য হয়ে গিয়েছে? উনবিসের এক চাকর সত্যিটা বলে, সেডি আমাকে বলেছিল কারোর সাথে দেখা করার জন্য বাইরে নিয়ে যেতে। এটা শুনে উনবিস রেগে যায়, তাকে আঘাত করে। সেডি থেকে সত্যিটা জানার চেষ্টা করে। সেডি মেনে নেয় আর বলে, আমি ইবলিসের সাথে দেখা করতে গিয়েছি, যাতে সে জেগে উঠে আমাকে সাহায্য করতে আসে। তখন উনবিস হাসে এবং বলে, এটাই তো আমি চেয়েছিলাম, তুই ইবলিসকে খুঁজে পাস যাতে আমি কায়ংকে খুঁজে পাই, কারণ সে কায়ংকে মারতে চায় এবং ইবলিসের মালিক হতে চায়, জিন ও মানুষের উপর রাজ করতে চায়। সেরি ভয় পেয়ে যায় এবং তার আসল নামে খালিদ বলে জোর গলায় চেঁচিয়ে ওঠে আর বলে, থামো। তখন কায়ং বলে, খালিদ কে? কিন্তু ইবলিস জানে না খালিদ কে। কায়ং এই নাম তার পূর্বজন্ম থেকে জেনেছে। এক বাচ্চা কালীন বানাচ্ছিল, তার নামই খালিদ ছিল। কায়ং ইবলিসের হাতে সেই ধাগাটা বেঁধে দেয়। সেই ধাগার কালার এখন কালো হয়ে গিয়েছে। তখন কায়াংয়ের মনে হয় এই ধাগা শুধু জিনদের বাঁধতে পারে, এটা ভাঙার জন্য সেই শক্তি তার মধ্যে আছে। অন্যদিকে জুনহু ভয় পেয়ে যায়, কারণ সে উনবিশের আসল চেহারা দেখে নিয়েছিল। সে বমি করে। তখনই উনবিশের চাকর তাকে বলে, আমরা সবাই অনাথ, আমাদের লালন পালন করেছে বাবার মতো, এই জন্য আমরা তার সব কথা মেনে চলি। পরে দাদি ও মিঞ্জি একটি কফি শপে দেখা করে। মিঞ্জি দাদিকে জিজ্ঞাসা করে, কাং এর বাড়ির ভেতরে কি কিছু চলছে? কায়ং মিস্টার সাং এর কাছে যায়। তার গাড়ির হেডলাইটের ভিতরে থাকা সেই সোনালি কালার চুল দেখায় আর বলে, আমি জানি এইসবের পেছনে তোমার হাত আছে, কারণ তুমি একজন সিরিয়াল কিলার। মিস্টার সাং তাকে বলে, তুমি কি একা এসেছো? তখন কায়ং বলে, আমরা দুজনেই সাইকোপ্যাথ, কিন্তু একটা অমিল আছে, আমি কাউকে মারলে কোনো প্রমাণ ছেড়ে আসি না। আর তার কথায় পড়ে মিস্টার সাং বলে, যদি আমি সব প্রমাণ মুছে দিই তাহলে পরের মার্ডারে তুই আমাকে সাহায্য করবি? পরে যখন কায়ং বাড়ি যায়, ইবলিস তাকে জিজ্ঞাসা করে, তুমি তাকে পুলিশে কেন দাওনি? তখন বলে, ওকে যদি পুলিশে দিয়ে থাকি তাহলে তার শেষ ইচ্ছা ব্যবহার করে নিজেকে ছাড়িয়ে নেবে, তাই 3 নম্বর ইচ্ছা চেয়ে সে তার অতীতে গিয়ে প্রমাণ মুছে দিতে চাইবে। তাই সে যখন মার্ডার করতে যাবে তখন তুমি তাকে আটকে দেবে। ইবলিস বলে, তোমার প্ল্যান তো খুবই সুন্দর। তখন কায়ং ইবলিসকে বলে, তুমি 20 বছর পরে চিরাগে লুকিয়েছ, এর মানে আমার জন্য তোমার সাজা হয়নি। তখন ইবলিস জানায়, আমার কিছু মনে নেই। তখনই সেইড আসে এবং জানায় অনভিজ দুবাই আছে। সত্যিটা জানার জন্য ইবলিস কায়ংকে সাথে নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সাথে দাদি আর মিঞ্জিকেও নিয়ে যায়। যেতে যেতে মিঞ্জির পুরানো গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়। দুবাই পৌঁছে ইবলিস তার পুরানো এক জিনির সাথে দেখা করে, যার নাম ছিল জিনিয়া। ইবলিসের প্রেমিকা ছিল পূর্বজন্মে। এটা শুনে কাঙের হিংসা হয় আর ওখান থেকে চলে যায়। জিনিয়া ভাবে ইবলিস তার সাথে ফ্লার্ট করতে এসেছে,
কিন্তু সে আসলে শেডির ব্যাপারে জানতে এসেছে। অন্যদিকে রিও ইবলিসের ভাইয়ের সাথে দেখা করে, সারা নামের জিন, যে মানুষের আত্মা দিয়ে ফুল ফোটায়। হাজার সাল আগে সে একটা ভুল করেছিল, যার জন্য তার ফুলের বাগান নষ্ট হয়ে যায়। শুধু একটা ফুল বেঁচে ছিল, যাকে এখনো সে দেখভাল করছিল। জানা যায় ইবলিস ফিরে এসেছে। সে শুনে খুশি হয়, কিন্তু মিস্টারিও তাকে সাবধান করে ইবলিসের ভুলে যাওয়া 20 বছরের স্মৃতির ঘটনা যেন সে ইবলিসকে না জানায়। তারপরে সে ইরিনকে সাজা দেয়, তার আওয়াজ কেড়ে নেয়, কারণ সে ইবলিসকে সাহায্য করেছিল জিনিয়াকে খুঁজে দিতে। অন্যদিকে মিনজি দাদিকে বলে কায়ংয়ের ওষুধের কোনো দরকার নেই, সেই ওষুধ তোমার জন্য নিত, যাতে তুমি চিন্তা না করো। ইবলিস দুবাইয়ের এক টুরিস্ট জায়গায় যায়, যেখানে এক তলোয়ার পাথরে গাঁথা থাকে। এখনো পর্যন্ত তলোয়ারটিকে বের করতে পারেনি কেউ, কিন্তু যখন ইবলিস তলোয়ারে হাত দেয় তখনই সময় থেমে যায়। তলোয়ারটি সহজেই সে উঠিয়ে নেয়, কিন্তু সে এখনো মনে করতে পারছিল না তলোয়ার ওখানে কেন রেখেছিল। পরের দিন কায়ং লুকিয়ে তার দাদিকে তার মেয়ের সাথে দেখা করতে নিয়ে যায়। দূর থেকে দেখে সে কাঁদতে থাকে, মনে কষ্ট হয়। অন্যদিকে মিস কাং তার বাকি শেষ ইচ্ছা পূরণের দাবি জানায়। আমি আগে যে দুটো ইচ্ছা চেয়েছিলাম সেটা যেন ভুলে যাই। ইবলিস তখন হাসে এবং বলে, আমি যদি সেই ইচ্ছা পূরণ করতাম তাহলে কি আমার মনে পড়তো? তখন মিস ওয়াং বুঝে যায় তার সাথে ধোঁকা হয়েছে। যখন কায়ং এই ব্যাপারে জানে, তখন সে ইবলিসকে বলে, মনে হয় এবারে আমি তোমার কাছে হেরে যাব। লোক তার শেষ ইচ্ছার পরে আবারও উইশ চায়। ইবলিস বলে, যখন তার শেষ ইচ্ছা পূরণ হয়ে যায় তখন সে সব ভুলে যায়, এমনকি সে জিনকেও ভুলে যায়। কায়ং ধীরে ধীরে বলে, আমি তোমাকে কখনো ভুলে যেতে চাই না। অন্যদিকে সেট জানতে পারে ইরিমের স্বর ছিনিয়ে নেওয়া হয়েছে। সে মিস্টার রিওর উপর হামলা করে, দুজনের যুদ্ধ হয়। ইবলিস ও রিও আকাশে পৌঁছে যায়। তারা ক্লান্ত হয়ে বসে বলে, আমি তোমার একটা পালক চুরি করেছিলাম অনেক বছর আগে। সেটা কি করেছো? রিও সেটি না জানিয়ে অন্য কিছু জানায়। সেদিকে অমর থাকা বাচ্চাটি গোলাম বানায়নি, সে নিজে থেকে তাকে তার মালিক করেছিল, কারণ অমর বাচ্চাটি 19 শেডির ছেলে ছিল। এটা শুনে ইবলিস অবাক হয়ে যায়, কারণ শেডির ছেলে অনেক আগে মারা গিয়েছে। এখন যদি সে বেঁচে থাকে তাহলে তাকে জানতে হবে। অন্যদিকে কায়ং জুন হু এর সাথে দেখা হয়। 19 তাকে পাঠিয়েছিল। সে জিজ্ঞাসা করে তার উইশ পূরণ হয়েছিল কিনা। কায়ং জবাব দেয় না। তখন জুন হু তাকে ধাক্কা দিয়ে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। কায়ং পড়ে যাওয়ার সময় প্রথমবার ভয়কে ফিল করে, নিজের কাছের মানুষকে হারানোর ভয় করে। তখনই মাটিতে পড়ার আগে ইবলিস এসে তাকে বাঁচিয়ে নেয়। ইবলিস বলে, তুমি তো উইশ চাইতে পারতে বাঁচার। কাং এর চোখে তখন জল আসে আর জানায়, আমি যদি এমনটা করতাম তাহলে আমি তোমাকে হারিয়ে ফেলতাম। আমি তোমাকে ভুলতে চাই না। ইবলিস কিছুক্ষণ চুপ থাকে এবং প্রথমবার তাকে শক্ত করে জড়িয়ে ধরে। পরে ইবলিস রাগে জুনহুকে পাহাড়ের ওপর থেকে ধরে নিচে ছুঁড়ে দেয়। অন্যদিকে মিস্টার রিও অনবিসের কাছে আসে, তাকে ওয়ার্নিং দেয় সে যেন কাঙের কোনো কাজে নাক না গলায়, আর বলে কাঙের শেষ ইচ্ছা অন্যের জন্য ব্যবহার হওয়া চাই, তবেই সে ইবলিসকে নষ্ট করতে পারবে। পরে ইবলিস তার ভাইয়ের সাথে দেখা করতে যায়। সে সেডির ছেলে খালিদের ব্যাপারে তাকে জানায়। খালিদ হাফ মানুষ এবং হাফ জিন ছিল, এক অসুখের কারণে ধীরে ধীরে মরে যাচ্ছিল। ওই দিনে সে কালিন বানাতো এবং বানাতে বানাতে তার বাবাকে বলতো সে তাকে কেন বাঁচায়নি। একদিন ওই গ্রামে শেরির দেখা অনবিশের সাথে হয়, যার মধ্যে অমর হওয়ার শক্তি ছিল। নিজের ছেলেকে বাঁচানোর জন্য শেরি সারার সাহায্যে কালো জাদুর ব্যবহার করে। তখন উনবিশ ও খালিদের আত্মা বদলে দেয়। উনবিশ সেই সময়ই মারা যায় আর খালিদ তার অমর দেহতে বেঁচে থাকে। কিন্তু এই পাপের কারণে সারার
সুন্দর বাগান নষ্ট হয়ে যায়। শুধু একটা ফুল বেঁচে থাকে, যা তার ভুলের প্রতীক ছিল। অন্যদিকে মড নামের কুকুরটি তার পুরানো মালিককে খুঁজে পায়, যে এখন তার ছোট ছেলের সাথে থাকে। তখন মড বুঝতে পারে ছোট বাচ্চাটি এখনো তাকে মনে করে। মড তার শেষ ইচ্ছা জিনিকে জানায়। সে বলে, আমাকে আবারও কুকুর করে দাও, যাতে আমি নিজের পরিবারের সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারি। ইবলিস তার ইচ্ছা পূরণ করে দেয়। তখন মড আবারও রাস্তায় দাঁড়িয়ে তার মালিকের খোঁজ করে। পরে দাদি মিঞ্জের ক্লিনিক যায়। তার এক্স রে হয়। তখন রিও দাদির কাছে আসে এবং তাকে সত্যিটা জানায়। বলে, তুমি যতই ইয়ং হও না কেন, তোমার যাবার সময় একই আছে। যেদিন তোমার বাড়ির বাইরে ওই গাছটির প্রথম ফুল ফুটবে, সেই দিনটি তোমার জন্য শেষ দিন হবে। দাদি হতবাক হয়ে পড়ে, কিন্তু সে তার নিয়তিকে মেনে নেয়। অন্যদিকে কায়ং ব্যাংকের সব টাকা বের করে নেয়, জানায় সে সব টাকা ক্যাশে নেবে। ঘরে এসে কায়ং সিসিটিভি দেখে। তখনই খালিদ ও তার চাকর আসে। খালিদ জিজ্ঞাসা করে চিরাগ কোথায়। কায়ং তাকে জানায় না। তখন তারা কায়ংয়ের উপর হামলা করে। তখন শেড এসে তাকে বাঁচায়। তখনই চিপ পার্ক নিজের টিম নিয়ে ওখানে আসে। তখন শেডের আসল রূপ দেখে সবাই ভয় পেতে থাকে। তখন কায়ং জানায়, এটি আমার পোষা। কায়ং চিপ পার্কে বলে তার দাদির খেয়াল রাখার জন্য। অন্যদিকে ইবলিস শেডির সাথে দেখা করতে যায়, যে খালিদের কাছে বন্দি আছে। সে ওয়ার্নিং দেয়, তোমার ছেলেকে থামাও, নয়তো আমি তাকে নরকে নিয়ে যাব। রাতে যখন কায়ং দোকান বন্ধ করে ফিরছিল, তখন কিছু চোর তার পিছন নেয়। তারা দেখেছিল সে ব্যাংক থেকে টাকা তুলেছে। তারা কায়ংকে আঘাত করার চেষ্টা করে। তখন ইবলিস এসে নরকের দৃশ্য দেখায়। তারা ভয় পেয়ে পালিয়ে যায়। ইবলিস কায়ংকে জানায়, ভগবান তাকে বানিয়েছে, তাকেও 3টি ইচ্ছা দিয়েছিল। প্রথম, অন্যজনের ইচ্ছা পূরণ করার শক্তি। 2 নম্বর, ভ্রষ্ট করার। তারপর কায়ং 3 নম্বর ইচ্ছা জানতে চাইলে ইবলিস বলে, আমার মনে নেই। কায়ং তাকে মন খারাপ দেখে তার পছন্দের জায়গাতে নিয়ে যায়, চেরি ব্লসম ফিল্ডে। সে প্রথমবার ঠিক করে কায়ংকে সে কোনোদিনও মারবে না, যেখানে তারা একে অপরের সাথী হয়। অন্যদিকে ইরিমের আওয়াজ ফিরিয়ে দেয়। আর মিঞ্জি যখন দাদির এক্স রে দেখে, তখন অবাক হয়ে যায়। সে বুঝতে পারে ইয়ং মেয়েটি আসলে সত্যিই দাদি ছিল। কায়ং ইবলিসের চিরাগের ভিতরে যায় এবং লেখাগুলি পড়তে থাকে। সেগুলি আরবি ভাষায় লেখা ছিল। সেগুলি তারা জানতে থাকে। ইবলিস একসময় এগুলি লিখেছিল মিস্টার রিওর পালকের সাহায্যে। কিন্তু সত্যিটা এখনো ধোঁয়াশা ছিল। তারা সেট, ইরিম, রিওকে ডাকে, কিন্তু কেউ কিছু বলে না। ইরিম নিজের ইন্দ্রিয় কেটে দেয়, যাতে সে সত্যিটা না বলুক। পরে দেখা যায় ইবলিসকে মিস্টার সাং ডাকছিল। সে নিজের শেষ ইচ্ছা পূরণ করার জন্য তৈরি ছিল। ওখানে পুরানো কায়ংকে তার ডায়েরি দেয়। কায়ং সোনালি চুলের মেয়েটিকে বাঁচানোর জন্য যায়। ইবলিস তাকে সেখানে নিয়ে যায়। ঠিক সময়ে পৌঁছে মিস্টার সাংকে হারিয়ে দেয়। ইবলিস পুলিশে খবর দেয়। মিস্টার সাং গ্রেপ্তার হয়ে যায়। রাতে কায়ং ঘুমানোর নাটক করে। তখন ইবলিস আস্তে আস্তে বলে, আমি আমার হারানো 20 বছরের স্মৃতি ঠিক খুঁজে বের করব, কারণ সেই স্মৃতিগুলো তোমাকে নিয়ে। তারা চিরাগের সব লেখাগুলো পড়ছিল। পরের দৃশ্যে ব্যাংকের কর্মচারী মেয়েটি তার চাকরি হারিয়ে ফেলে। অন্যদিকে ইউটিউবার নিজের স্ত্রীকে জিনের ইচ্ছার ব্যাপারে বলে। দুজনে এটা ভাবতে থাকে, তারা কি চাইবে। স্ত্রী বলে, আমার বাবার ক্যান্সারকে ঠিক করার জন্য ইচ্ছা চাইব। ইউটিউবার শুনে মানা করে দেয়। অন্যদিকে খালিদের অতীত জানা যায়। যখন তার আত্মা উনবিশের শরীরে আসে, তখন সে কালীন বানানোর ক্ষমতাও হারিয়ে ফেলে। তার মধ্যে জিনের কোনো শক্তিও বেঁচে ছিল না। সে আর মরতে পারবে না, কিন্তু নিজেকে একদমই বেকার মনে করত। অমর কিন্তু শক্তিহীন। এটাই কারণ ছিল ইবলিসের চিরাগ, যেখান থেকে সে শক্তি পেতে পারে। অন্যদিকে ইবলিস মিস্টার রিওর সাথে দেখা করে। তাকে জিজ্ঞাসা করে কাঙের কাছে তার কত সময় বাকি আছে। সে ভয় পায়। মিস্টার রিও কিছু জানায় না।
অন্যদিকে দাদি কায়ং ও ইবলিশকে নিজের হাতে রান্না করে ভালোবেসে লাঞ্চ খাওয়ায়, কারণ সে চায় তার বেঁচে থাকা দিনগুলো ভালো স্মৃতির সাথে কাটুক। খেতে খেতে কায়ং ও ইবলিশ চিকেন লেগ পিস নিয়ে ঝগড়া করে। দাদি তখন ভাবে তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্ক কখনো ভাঙবে না। পরে ইবলিশ তার চিরাগকে চায়ের কেটলিতে পরিবর্তন করে এবং কায়ংকে দেয় আর বলে সব সময় সাথে রাখবে, তোমার শেষ ইচ্ছা তোমার সাথে রাখবে, যাতে সে খালিটা থেকে বাঁচতে পারে। অন্যদিকে ইউটিউবার নিজের ফলোয়ার বাড়ছে দেখে অনেক খুশি হয়, কিন্তু তার স্ত্রী স্বার্থপরতা দেখে অসহ্য হয়ে ওঠে। সে তালাক চায় আর বলে জিনের একটা ইচ্ছা তার বাবাকে বাঁচানোর জন্য চায়। ইউটিউবার রাগ করে চলে যায়। তখন তার স্ত্রী তার চ্যানেলটি ডিলিট করে দেয়। তখন ইউটিউবার জিনকে খুঁজে বেড়ায় এবং তার দ্বিতীয় ইচ্ছা চায়, তার স্ত্রী যেন সব ভুলে যায়, তার ইচ্ছা পূরণ করে দেয়। মিনজি দাদির পুরানো ঘরে যায়। একজন বয়স্ক মহিলা বলে যে ইয়ং মহিলাটি কায়াংয়ের সাথে থাকে সে আসলেই দাদি। মিনজি তখন অনেক কষ্ট পায়, কারণ তার আরো একবার ভালোবাসা ভেঙে যায়। অন্যদিকে দাদি কায়াংয়ের জন্য আচার বানায় এবং সে মনে মনে ভাবছিল বেশি দিন সে বাঁচতে পারবে না। সে চাইছিল কায়াং যেন তার বানানো আচারের স্বাদ মনে রাখে। কায়াং চাইছিল তারা দুজনে কিছু স্মৃতি বানিয়ে রাখতে। দাদির মৃত্যুর আগে সে একটা শিওর ট্রিপ প্ল্যান করে যেতে বলে, কিন্তু দাদি মানা করে ফটো বুথে নিয়ে যায় আর বলে তোমার কল্পনায় আমি যেন খুব সুন্দর লাগি। কায়াংয়ের তখন অন্যরকম লাগে, সে ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পারে দাদি সব বুঝে গিয়েছে। কায়াং মিনজির সাথে বুধবারে ডিনারের জন্য দেখা করে। দাদি তখন পূজার জন্য জিনিস কিনতে যায়। কিছু সময় পরে কায়াং দুবাই যায় জিনিয়ার সাথে দেখা করবার জন্য। প্লেনে খালিদের লোক তার পিছন নেয়, সে তাকে ধরে ফেলে, কিন্তু জিনিয়া এসে তাকে বাঁচিয়ে নেয়। কথা বলতে বলতে কায়ং জিজ্ঞাসা করে ইবলিশ কোনোদিনও তাকে ভালোবেসেছিল কিনা। অন্যদিকে ইরিম সেটকে বলে কেউ আমাদের সত্যিটা বলছে না, কোনো বড় রহস্য লুকানো হচ্ছে। ইবলিশ দুবাই যায় কায়ংয়ের সাথে দেখা করতে। সে কোনো কিছু না বলে তাকে জড়িয়ে ধরে। কায়ং হেসে বলে হয়তো এই জড়িয়ে ধরা তোমাকে কিছু মনে করিয়ে দেবে তোমার অতীতের কথা। তখন ইবলিশের এক দৃশ্য মনে পড়ে। সে দেখে কায়ং তাকে বলছিল মোত্তালিব আমার মালিক। সন্ধ্যায় দুজনে ডিনারে যায়, কিন্তু জিনিয়া হিংসায় অনেক জোরে বৃষ্টি এনে দেয়, তাদের ডেট নষ্ট করে দেয়। দুজনে তখন শেল্টারে চলে যায়। কায়ংকে পরার জন্য ড্রেস দেয়। সে ড্রেসটি পরে আসে এবং সে দেখে অবাক হয়ে যায়, কারণ কায়ং তার পূর্বজন্মে যেমন ছিল তেমন দেখাচ্ছিল। দুজনে ডিনার করে, তারপরে তারা ডান্স করে। তখন কায়ং স্বীকার করে আমি তোমাকে ওই দিনের রাত থেকেই ভালোবেসে ফেলেছি যে রাতে আমার সাথে তুমি হোটেল রুমে ছিলে। পরে গ্রামে এক মহিলা নোটিস করে তার দাদিকে। সে দেখে কায়ংয়ের দাদি যেখানে দাঁড়িয়ে খাবার বানাতো সেখানেই সে খাবার বানাচ্ছিল। তার হাতে সেই তিলও দেখে যা দাদির হাতে ছিল। মহিলাটি ভয়ে চলে যায়। তখন দাদি তার পিছনে গিয়ে তাকে ধরে এবং বলে দয়া করে কাউকে জানাবেন না। সেই সময় খালিদের লোক যারা কায়ংয়ের বাড়ির ওপর নজর রাখছিল তারা জেনে যায়। আর ঠিক সেই সময় ইবলিশের এক দৃশ্য দেখা দেয়, 1000 সাল পুরানো সেই রূপ, এবং অন্যদিকে খালি তাকে এখনো চিরাগে বন্দি করা হয়নি। তখনও কায়ং মরে যাওয়ার 20 বছর হয়ে গিয়েছিল। ইবলিশ তখনও মুক্ত ছিল, তার মনে শান্তি ছিল, কারণ তার কর্মের জন্য এখনো তাকে কোনো দণ্ড দেওয়া হয়নি। সে তখন মেনে নেয় 8 বছরের কায়ং মরার আগে যে অভিশাপ দেয় সেটি একটা মিথ্যে ছিল। একদিন কায়ং বাজারের গলিতে ঘুরে বেড়াচ্ছিল, তখন তার এক পরিচিত কায়ংয়ের গন্ধ পায়। সে সেই গন্ধের পিছনে যায় আর দেখে কায়ং বেঁচে আছে। এখন সে বড় হয়ে গিয়েছে, কিন্তু তার চেহারায় কুকুরের কাটার দাগ থাকে। সে হতবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বেঁচে আছো। তখন তার অতীতের কিছু মনে পড়ে না। সে একজন গরিব হয়ে বেঁচে থাকে, খেজুর বিক্রি করে দিন কাটাচ্ছিল। তা দেখে ইবলিশ দয়া করে তাকে কিছু সোনার মুদ্রা দেয়। কায়ং
ধন্যবাদ জানিয়ে মুদ্রা নেয় এবং অনেক খুশি হয়। ওই সময় পর থেকে ইবলিশ লুকিয়ে তার দেখাশোনা করত। কায়াংয়ের জীবন অনেক মুশকিল ছিল, তবুও তার মন অনেক পরিষ্কার ছিল। সে সব সময় অন্যকে সাহায্য করত, কোনো স্বার্থ ছাড়াই। কায়াংয়ের ভালো মানুষই দেখে ইবলিশ তার সামনে আসে আর বলে, আমি একজন জিন, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পায় না। কায়াং হেসে বলে, হয়তো তুমি বিশেষ কেউ যাকে আমি দেখতে পাই। কায়াং পরের দিন উট কিনতে যায় যাতে সে গড়িয়ে ফিরতে পারে, কিন্তু উট বিক্রেতা তাকে ঠকায়, তার সোনা নিয়ে নেয় আর তাকে অনেক আঘাত করে। এটা দেখে ইবলিশ প্রচন্ড রেগে যায়। সে ওই লোকটির হৃৎপিণ্ড বের করে ফেলে দেয়। কায়াংও ভয় পেয়ে চলে যায়। কিছু সময় পরে ইবলিশ কায়াংয়ের সাথে দেখা করতে আসে। সে ক্ষমা চায় এবং বলে সে তাকে গড়িও ছেড়ে আসবে। কায়ং রাজি হয়। পরের দিন কায়ং খালিদের কাছে ওষুধ নিয়ে যায়। তখন খালিদ প্রথমবার তাকে দেখে। খালিদ তাকে জিনকে বেঁধে রাখার দড়ি চায়। তখন ইবলিশ তাকে বলে, তুই আধা জিন ও আধা মানুষই ঠিক আছিস, এটাই তোর সাজা। ইবলিশ দেখে কায়ং মোমবাতির আলোয় কাপড় সেলাই করছে। তখন ইবলিশ তাকে চিরাগের ভিতরে নিয়ে যায়। সে দেখে ভিতরের দেওয়াল আলোতে চকচক করছে। ও তখন তাকে ইবলিশ জিজ্ঞাসা করে, কোরিও কেন যাবে? কায়ং জানায়, ওখানে চেরি ব্লজম আছে, আমার সব থেকে পছন্দের জায়গা, আমি আবারও দেখতে চাই। ইবলিশ কায়াংকে আকাশের তারা দেখায়। তার একটাই ইচ্ছা ছিল, বাড়ি যাওয়ার। ইবলিশ তাকে ভালোবেসে ফেলে। সে মিস্টার রিওর পালকও ভেঙে দেয়, কারণ এখন সে কায়ংয়ের ব্যাপারে লিখতে ব্যস্ত থাকে। সে ঠিক করে কায়ংকে গড়িয়ে নিয়ে যাবে। যাওয়ার আগে কেউ তার চিরাগ খুঁজে পায়, নতুন মালিক হয়ে যায়। ইবলিশ যখন দেখে সে আর কেউ না মুত্তালিফ ছিল, তখন সে অবাক হয়ে যায়। সে আরবের সব থেকে ধনী ব্যক্তি হতে চায়, আর দ্বিতীয় যে আমাকে ঘৃণা করবে সে ভয়ানক কষ্টে মরে। এই ইচ্ছার জন্য সব লোক মরতে থাকে। একদিন বাজারে মুত্তালিফ কায়ংকে দেখে। সে চিনতে পারে। সে তাকে সোনা ছুঁড়ে বলে, আমার সাথে চলো। কায়ং না বলে। ইবলিশ কায়ংয়ের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই মুত্তালিফ তাকে ডাকে আর তার 3 নম্বর ইচ্ছা জানায়, আমি এক মহিলাকে সব সময় আমার চোখের সামনে দেখতে চাই। ইবলিশ না বুঝে তার ইচ্ছা পূরণ করে দেয়। ইবলিশ বুঝে নেয় যে সে কায়ং ছিল। ইবলিশ তার ভুল বুঝতে পারে। তখন ইবলিশ কায়ংকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখন খালিদ উনবিশের শরীরে জিন বাঁধার ধাগা দিয়ে তার পা বেঁধে দেয়। কায়ং তাকে সাহায্যের জন্য বলে, কিন্তু খালিদ তাকে ঠকায়। খালিদকে বলে, কায়ং ইবলিশকে ভালোবাসে, সে কখনো তোমার গোলাম হবে না। এই কথায় রেগে গিয়ে মুত্তালিফ কায়ংকে ছুরি মারে ইবলিশের সামনে। তখন ইবলিশ গ্রামের সবাইকে চিৎকার করে বলে, কেউ আমার মালিক হও। তোমার 3টে ইচ্ছের মধ্যে একটা ইচ্ছা কায়ংকে বাঁচানোর হতে হবে। তখন তার মাঝে থাকা এক লোক চিরাগ ওঠায় আর বলে, আমার প্রচুর সোনা চাই। সেই লোকটি তার শেষ ইচ্ছা সোনার বৃষ্টি চেয়েছিল। সে এতটাই লোভী হয়ে পড়ে যে কায়ংয়ের জন্য কোনো ইচ্ছা না চাওয়ার কারণে কায়ং মারা যায়। ইবলিশ তখন অনেক কষ্ট পায়। সে কাঁদতে থাকে। সে তখন প্রচন্ডভাবে রেগে যায়। তারপরে মুত্তালিফকে তলোয়ার দিয়ে মেরে ফেলে। পুরো গ্রাম ঝড়ে ওলটপালট হয়ে যায়। ওখানে মরে যাওয়া উনবিশের দেহ ছিল। সে ইবলিশকে ধন্যবাদ জানায়। ইবলিশ কায়াংয়ের শরীরকে কোলে তুলে মরুভূমিতে হেঁটে চলে যায়। কায়াংয়ের শেষ ইচ্ছা ছিল ইবলিশ তার ভালোবাসা এবং ভয় দুটো ফিল করে, যা এখন পূরণ হয়েছে। এখন তার সব থেকে বড় সাজা ছিল একা থাকা, কষ্ট পাওয়া, ভেঙে পড়া। ইবলিশ কায়াংয়ের শরীরকে কোলে তুলে মরুভূমিতে হেঁটে চলে যায়। সে দোয়া করে তার যেন সাজা হয় আর তাকে চিরাগে বন্দি করে দিতে চিরদিনের জন্য। দাদির বন্ধু দাদির বাড়িতে সবাইকে একত্র করে, তার কাছে জবাব চায়। দাদি তখন মিংজির সাথে বাড়ি আসে এবং দেখে ওই মহিলাটিকে খালিদের লোক মেরে ফেলেছে। দাদি অবাক হয়ে পড়ে। প্ল্যান মতো তাদের এক লোক পুলিশে ইনফর্ম করে। ওই ঘটনার পরে ইবলিশ কায়ংকে সব সত্যিটা জানায়। সে বলে, আমার সব মনে আছে, সেই কষ্ট, সেই অভিশাপ, সেই সত্যি। সে জানায়, আমি তোমার অপরাধী। কিন্তু কায়ং সব সময়ের মতোই চুপ ও দয়ালু হয়ে বলে, সেটা আমাদের অতীত ছিল,
বর্তমানে ভাবতে হবে আমাদের এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে। অন্যদিকে ইউটিউবারের স্ত্রী যে নিজের সব ইচ্ছা ভুলে গিয়েছে, সে তার চ্যানেলের পাসওয়ার্ড মনে করতে পারে না, সারা দিন লাগিয়ে দেয় তাদের জন্ম তারিখ, বিবাহ বার্ষিকীর তারিখ এসব দিয়ে চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। অন্যদিকে ইবলিস মিঞ্জির ক্লিনিক যায়, যেখানে দাদি লুকিয়ে থাকে। কারণ তাকে সুরক্ষিত জায়গাতে নিয়ে যায়, চিরাগের ভিতর। সে বলে, তোমরা সবাই এখানেই থাকো, খালিদকে আমরা দেখে নেব। অন্যদিকে কায়ুম ব্যাংক কর্মচারীর কাছে যায় ব্যাগ ভর্তি টাকা নিয়ে। সে বলে, এই সব আমি তোমাকে দেব, তার বদলে তুমি তোমার বাকি শেষ ইচ্ছাটি আমাকে বেচে দেবে। সে বলে, এমনটা আমি কেন করব? কায়ুম জানায়, যদি তুমি তোমার উইশ বিক্রি না করো, তাহলে আমি নিজের উইশ দিয়ে তোমার উইশ পরিবর্তন করে দেব। মেয়েটি মেনে নেয় এবং তার শেষ ইচ্ছা কায়ুমকে দিয়ে দেয়। মিস্টার রিও কায়ুমের কাছে আসে তাকে ভুল বোঝানোর জন্য, কিন্তু কায়ুম তার সামনা করে। সে বলে, তুমি উপরওয়ালার নাম করে পিছনে লুকিয়ে থাকো, আর ইবলিস একজন জিন হয়েও তার মন পরিষ্কার। তখন রিও রেগে গিয়ে বলে, আমার হাতে ইবলিসের মৃত্যু হবে। পরে ইবলিসও কায়ুমের আবার দেখা হয়। ইবলিস বলে, আমার পুরানো শর্ত শেষ। মানুষ পুরো ভালো প্রমাণ হয়নি, আবার পুরো খারাপও প্রমাণ হয়নি। এখন আমি খালিদের সাথে লড়ার জন্য রেডি আছি। ইবলিস কায়ুমকে জিজ্ঞাসা করে, যদি আমি কোনো বিপদে পড়ে যাই, তো তুমি কি আমাকে বাঁচাতে আসবে? কায়ুম চুপ থাকে আর তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে খালিদ তার বাবাকে বলে, তুমি এমন গান করো যা মানুষকে ঘুম পাড়িয়ে দেয়। নিজেকে বাঁচানোর জন্য খালিদ নিজেকেই আঘাত করে, যাতে সে গান শুনতে না পায়। তখন ইবলিস সেখানে আসে। খালিদ তখন তার জাদুই ধাগার সাহায্যে ইবলিসকে বেঁধে ফেলে। ওই সময় মিস্টার রিও ইরিমকে আদেশ দিলে ইরিম বাড়িতে ঢুকে ইবলিস এর চিরাগ চুরি করে নেয়। পরে খালিদ নিজের বাবাকে ধাগা থেকে মুক্তি করে, তারপরে তার বাবাকে নিজের হাতে মেরে ফেলে। ইবলিস তখন কথা দেয় যে সে খালিদকে শেষ করে দেয়। কিছু সময় পরে খালিদ কায়ুমকে ধরে ফেলে। সে চিরাগের কথা জিজ্ঞাসা করে, কায়ুম মানা করে দেয় বলতে। খালিদ ধমকি দেয়, যদি না বলো তো তোমাকে মেরে ফেলবো। কায়ুম হেসে বলে, তুই আমাকে ধরতে পারবি না। তারপরে অদৃশ্য হয়ে যায়। পরে কায়ুম ইবলিসের কাছে আসে। আসলে এটা কায়ুমের চাল ছিল, সেই ব্যাংক কর্মচারীর শেষ ইচ্ছা, যেটা কায়ুমকে বেঁচে দিয়েছিল। খালিদ ভাবে কায়ুম তার শেষ ইচ্ছা এমনিই নষ্ট করে দিয়েছে। কায়ুম সেই মেয়েটির ইচ্ছা ব্যবহার করে ইবলিসকে মুক্ত করে দেয়। এবারে তারা দুজনে খালিদকে শেষ করার জন্য যায়। ইবলিস পবিত্র ধাগা নিয়ে জারার কাছে আসে, সেই অভিশপ্ত ফুল নষ্ট করার জন্য, যার জন্য এখনো খালিদ বেঁচে আছে। তখনই মিস্টার রিও আসে এবং বলে, যদি তুমি মারা যাও তাহলে কায়ুম তোমাকে ভুলে যাবে এবং আগের মতো পাগল হয়ে যাবে। ইবলিস বলে, কায়ুমের মন পরিষ্কার এবং নিঃস্বার্থ, সব সময় অন্যের সাহায্য করে, তাই উপরওয়ালা আমাদের মিলিয়েছে। তখনই তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। অন্যদিকে খালিদ চিরাগ থেকে দাদি মিঞ্জিকে বের করে মারার জন্য, কিন্তু তখনই সেট তাদের আক্রমণ করে। কিন্তু দাদি মিঞ্জিকে বাঁচানোর জন্য সে নিজের জীবন দিয়ে দেয়। পরে খালিদের লোক মিঞ্জিকে মারতে চায়। সেই সময় কায়ুমের দাদি তার সামনে আসে তাকে বাঁচানোর জন্য। তার দাদির গুলি লাগে। মরার সময় দাদি ইচ্ছা করে সব জাদুর ধাগা খেয়ে ফেলে, যাতে খালিদ সেগুলি আর কখনো ব্যবহার না করতে পারে। কায়ুমকে দাদির মৃতদেহের কাছে টেনে আনে, দাদির পেট থেকে ধাগা বার করার চেষ্টা করে। ওই সময় চিপ পার্ক পুলিশকে নিয়ে ওখানে চলে আসে। তাকে প্রথমেই সতর্ক করেছিল, যখন গ্রামের সব পাখি মারা যায় তখন কিছু ভয়ানক হয়। মরুভূমিতে ইবলিস রিও যুদ্ধে ইবলিস রিওর ডানা কেটে দেয় এবং তাকে ছেড়ে দেয় আর বলে, তোমাকে আমার প্রয়োজন, যাতে সবকিছু ঠিক মতো শেষ হয়। অন্য জায়গায় খালিদ কায়ুমের গলায় ধরে চাপ দেয় মারার জন্য, যাতে ইবলিস তার সামনে আসে। সেই সময় ইবলিস সেই বিশাল আকৃতির অমর ফুলে তলোয়ার চালায়। তখনই খালিদ মারা যায়। ইবলিস কায়ুমের কাছে যায়, তার চোখে জল দেখে। তারপরে সে বুঝতে পারে সে জিততে তো গিয়েছে, কিন্তু অনেক কিছু হারিয়েও ফেলেছে। তার দাদির শ্রদ্ধাঞ্জলিতে কায়ুমের মা আসে এবং জোরে জোরে কাঁদতে থাকে, কষ্ট পেতে থাকে। সে বলে তার ছেলেকে দিয়ে শেষ কাজটি করাতে। কায়ুম না জানাইছে। কায়ুম তার বাড়ির বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট নোটস পায়, যা তার দাদি তাকে লিখেছিল, যাতে লিখেছিল,
লাইফে কিভাবে বেঁচে থাকতে হয়, নিজের খেয়াল কি করে রাখতে হয়। তারপরে কায়ংয়ের কাছে সেই ব্যাংকের মেয়েটি আসে, যাকে কায়ং টাকা দিয়েছিল। বলে, আমি তোমার টাকা ফিরিয়ে দিতে এসেছি। তখন কায়ং বলে, তুমি রেখে দাও, ওটা আমাকে সাহায্য করার জন্য। কিন্তু মহিলাটি মানা করে আর বলে, আমার আগের লাইফ ও চাকরিটা চাই। কায়ং তার কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। সে টাকার ব্যাগটি নিয়ে বাগানে লঙ্কা গাছের নিচে গর্ত করে রেখে দেয়, কারণ তার সেই টাকার দরকার নেই। পরের দিন মিনজি কায়ংয়ের সাথে দেখা করে এবং একটা সত্যি কথা বলে, সে শুধু তার দাদিকে হারায়নি, সেই মেয়েকেও হারিয়েছে যাকে সে ভালোবাসে। শেষবার ইবলিশকে ডাকার জন্য চিরাগে হাত ঘষে, কিন্তু ইবলিশ আসে না। দিনের পর দিন চলে যায়, কিন্তু তবুও ইবলিশের দেখা নেই। তাই কায়ং শেষমেশ দুবাই চলে যায় তাকে খোঁজার জন্য। মরুভূমি আসে, কায়ং তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে। তখনই তার সামনে ইবলিশ আসে। কায়ং তখন তার শেষ ইচ্ছা জানায়। মরে যাওয়ার আগে সে সব কিছুকে ভাবতে চায় যেগুলি সে তার জীবনে কাটিয়েছে। তার দাদির ভালোবাসা, মিনজির বন্ধুত্ব, মানুষের চিন্তা ভাবনা, এই সব কিছু সে ফিল করতে চায়। তখন ইবলিশ বলে, আমি ভ্রষ্ট এই কারণেই হয়েছি যাতে তোমাকে বাঁচাতে পারি। ইতিহাসে প্রথমবার মহান জিন ইবলিশ এক মাটির তৈরি মানুষের কাছে মাথা নত করে এবং বলে, সৃষ্টিকর্তার তৈরি মানুষ সত্যি অদ্ভুত রচনা, আমি তোমাকে ভালোবাসি। এটা বলে অদৃশ্য হয়ে যায়। কারণ তখন নিজের ভাবনা প্রকাশ করে। সে হাসতে লাগে, কষ্ট পেতে লাগে, ভেঙে পড়ে। অন্যদিকে ইবলিশ মিস্টার রিওর কাছে আসে তার সাজার জন্য। রিও বলে, পরের দিন কায়ংয়ের আয়ু শেষ হয়ে যাবে। প্রথমবার ইবলিশ একজন মানুষের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। অন্যদিকে ইরিম কায়ংয়ের কাছে আসে এবং সে তার ভুলের জন্য ক্ষমা চায়। তাকে তার ভালোবাসা সমস্ত স্মৃতি ফিরিয়ে দেয় যা সে ভুলে গিয়েছিল। তখন তার মনে পড়ে ইবলিশের কথা, তার ভালোবাসা, তার কাটানো সমস্ত স্মৃতি। সে ভেঙে পড়ে এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কায়ংয়ের মৃত্যুর খবর পুরো গ্রামে ছড়িয়ে যায়। তারা কায়ংয়ের জন্য মন থেকে কষ্ট পায় এবং তারা সবাই শোক পালন করে। তার শেষ কাজের জন্য মিনজি আসে, তার অস্থি ছুঁয়ে কাঁদে। তখনই পেছন থেকে কায়ং আসে। সে এখন এক জিন হয়ে গিয়েছে। কায়ং বলে, তুমি আমার মালিক, এখন আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করতে পারি। মিনজি তার 3টা ইচ্ছা চায়। প্রথম ছিল কায়ং যেন প্রতি সপ্তাহে একদিন তার সাথে ডিনার করে। দ্বিতীয়, সমস্ত গরিব বাচ্চারা তার ক্লিনিকে ফ্রি চিকিৎসা পায়। তার ইচ্ছা পূরণ করে দেয়। কিন্তু 3 নম্বর ইচ্ছা সে ইচ্ছা করে বলে না, যাতে তাদের বন্ধুত্ব শেষ না হয়। দুজনে একসাথে থাকতে লাগে, যেমন ইবলিশ ও কায়ং থাকতো। চেরি ব্লজম ফেস্টিভ্যালের দিনে মিনজি কায়ংকে সারপ্রাইজ দেয় আতশবাজি শো এর, কিন্তু তা দেখে কায়ং ইবলিশকে মনে করে। পরের দিন মিনজি কায়ংকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে তার অস্থি রেখেছিল। সেখানে মিনজি তার 3 নম্বর ইচ্ছা জানায়। সে বলে, কায়ং, তোমার ভালোবাসার সাথে যেন আবারও দেখা হয় ও তোমরা এক হও। কায়ং তখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার ইচ্ছা তখন পূরণ হয়ে যায়। মিনজি সব ভুলে যায় আর কায়ং অদৃশ্য হয়ে যায়। টিভিতে নিউজ চলে, 1000 সাল পুরানো মহিলার ছবি পাওয়া যায়। সে আর কেউ নয়, কায়ংই ছিল। কায়ং তখন বসে ভাবতে থাকে ইবলিশ যেন আবারও ফিরে আসে। তখনই ইবলিশ তার সামনে চলে আসে এবং তাকে কিস করে। কায়ংয়ের চোখে জল আসে। সে জিজ্ঞাসা করে, তুমি ফিরে এলে কিভাবে? এটা কি মিনজির ইচ্ছে ছিল? তখন ইবলিশ জানায়, আমি জানি না, কিন্তু সত্যিটা হচ্ছে দাদির স্বর্গ যেতে মানা করে দেয় ততক্ষণ না উপরওয়ালা কায়ংকে হ্যাপি করে, যার কারণে ইবলিশের চিরাগ কোরিয়াতে পাঠিয়ে দেয়। মাটির তলায় চাপা থাকা টাকা তুলে ইবলিশকে বলে, তোমার চুল কাটিয়ে নাও। ইবলিশ জানায়, আমাকে লম্বা চুলে বেশি মানায়। তারপর তারা সেটকে ফিরিয়ে আনে। ইবলিশ ও কায়ং একসাথে চিরাগে থাকতে লাগে। অন্যদিকে সেট ফিরে এসে রিওকে কামড়ে দেয়, কারণ রিও ইরিমের থেকে সেটকে আলাদা করে দিয়েছিল। ইবলিশ মিস্টার রিওর সাথে দেখা করতে যায়, যেখানে রিও বলে, তোমাকে ফিরিয়ে এনেছে তোমার দাদি। কাহিনীর শেষে দেখানো হয় ইবলিশ ও কায়ং দুজনে মরুভূমির উপর নাচতে এবং উপরে দাদি তাদের আশীর্বাদ করে তারা যেন সবসময় খুশি থাকে। এইখানেই এই কাহিনীর হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট মিস না করেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।